গুড মর্নিং। সব ঠিকঠাক আছে? আজকে লাইভে যারা যারা আসিস, ওকে, ভিডিও ঠিক আছে না? তো আজকে থেকে আমরা কি করব, এখানে কিছু ইন্ট্রোডাকশন কথা বলে রাখি ক্লাস শুরু করার আগে, কিছু ইম্পর্টেন্ট আপডেট তোদের জন্য। ওকে, আমি একবার ভিডিও চেক করে নেই, কারণটা লাস্টে আমাদের মাঝখানে ক্লাস বন্ধ থাকার মেন কারণ মাইক খারাপ হয়ে গেছিল একটু। তো মাইকের সব ঠিকঠাক করতে আবার সেট আপ একদম নতুন করে সাজাই দিয়ে একটু টাইম লাগলো। যাই হোক, আজকের এই ইন্ট্রোডাকশন লেকচারে আমরা কি আলোচনা করব একটু সবাই দেখ। ওকে, শোন এবার ইম্পর্টেন্ট কথা কি, যে সবাই জানিস আমাদের এখন কি স্টার্ট করব, আমরা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স স্টার্ট করব। তো কোয়ান্টাম মেকানিক্সের যদি দেখিস কোয়ান্টাম মেকানিক্স কেমন করে পড়াশোনা করতে লাগে, এটা একদম একটা নতুন একটা ওয়ার্ল্ড, নতুন ভাবে পড়াশোনা করতে লাগবে। অর্থাৎ আমরা এতদিন অবধি যে ক্লাসিক্যাল মেকানিক্সে ছিলাম, সেই ক্লাসিক্যাল মেকানিক্সের ওয়ার্ল্ডটাকে দূরে সরায়া কোয়ান্টাম মেকানিক্সের ওয়ার্ল্ডে প্রবেশ করতে লাগবে। এবার এই কোয়ান্টাম মেকানিক্সের ওয়ার্ল্ডে প্রবেশ করার অর্থাৎ কি হবে, প্রথমে এতদিন অবধি আমরা নর্মালি আমাদের যা কিছু দেখি ক্লাসিক্যাল জগতে, একটা গাড়ি চলতেছে, তুই চলতেছিস, যা কিছু দেখতেছিস, এগুলো সবকিছু ক্লাসিক্যাল জিনিস দেখি আমরা। ওকে, এবার এগুলাকে আমরা দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করব, কারণ ক্লাসিক্যাল দ্বারা অনেক কিছুই আমরা এক্সপ্লেন করতে পারছি না। ওগুলোকে দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করব, ওই দৃষ্টিভঙ্গিটার নাম কি হবে, কোয়ান্টাম মেকানিক্স। তো কোয়ান্টাম মেকানিক্সের এই যে ট্রানজিশন পিরিয়ডটা, অর্থাৎ ক্লাসিক্যাল থেকে কোয়ান্টাম ওয়ার্ল্ডে যাচ্ছে, আগে 1900 খ্রিস্টাব্দের আশেপাশের ঘটনা, 1890 থেকে 1910 খ্রিস্টাব্দের এই যে রেঞ্জটা, এই খ্রিস্টাব্দে কি হইতেছে আমরা অনেক কিছু এক্সপ্লেন করার চেষ্টা করব। এই যে চেষ্টা করতেছি, চেষ্টা করতে গিয়ে আমরা বিফল হচ্ছি। তো এরপরে ধীরে 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 এমন কিছু এক্সপেরিমেন্ট হয়, এক্সপেরিমেন্ট গুলা দিয়ে এমন কিছু রেজাল্ট আসে বা এমন অদ্ভুত অদ্ভুত সিচুয়েশন তৈরি হয়, যেগুলোকে ক্লাসিক্যাল জগৎ দ্বারা এক্সপ্লেন করতে পাইতেছিলাম না, ক্লাসিক্যাল থিওরি দ্বারা এক্সপ্লেন করতে পারছিলাম না। ওগুলাকেই পরবর্তীতে আমরা কোয়ান্টাম থিওরি দ্বারা এক্সপ্লেন করার চেষ্টা করি। এই যে মাঝখানে ট্রানজিশন পিরিয়ডটা, এটাকে কি বলি আমরা, ব্ল্যাক বডি রেডিয়েশনের পড়াশোনা। ওকে, তো ব্ল্যাক বডিতেই আমরা হচ্ছে মেনলি সবকিছুর উপর ফোকাস করছিলাম। ব্ল্যাক বডিতেই আমরা দেখছিলাম কি আসতেছে হচ্ছে, কি কি কেমন করে কি করতেছে হচ্ছে, কাজ করতেছে। ওকে, ওইখান থেকে এনার্জি কি আসবে, কন্টিনিউয়াস থেকে ডিসক্রিট আসবে। তো এবার আমি যেটা বলতেছিলাম আজকের পড়াশোনায় কি হবে, বা এখন আমরা কেমন করে পড়াশোনা করব, কোয়ান্টাম মেকানিক্সের কোর্সটা কেমন করে চলবে। তো এই যে ব্ল্যাক বডি জিনিসটা যাদের সিলেবাসে আছে বা যাদের সিলেবাসে নাই, ব্ল্যাক বডি রেডিয়েশন, হ্যাঁ, সবাইকে হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশনটা পড়াশোনা করতেই লাগবে, তাহলেই বুঝতে পাবি যে হ্যাঁ, ক্লাসিক্যাল জগতের থেকে কোয়ান্টাম জগতে কিভাবে ডিফারেন্সিয়েট হচ্ছে, কিভাবে সৃষ্টি হচ্ছে, কোয়ান্টাম জগতের ইম্পর্টেন্স কিসের জন্য। এই যে ব্ল্যাক বডি রেডিয়েশনের তোদের যে লেকচার গুলো আছে, এগুলা তোদের আমি কি করছি, ফিজিজি অ্যাপের ভিতরে আপলোড করে দিছি, যেগুলা রেকর্ডেড লেকচার আছে। এর কারণ হচ্ছে এই টাইমটা আমি তোদের মাঝখানে যে আমার 6-7 দিন বন্ধ ছিল, অবভিয়াসলি বন্ধ থাকা উচিত না, কারণ সিলেবাস নয়তো শেষ করা পসিবল হবে না। তার জন্য আমি কি করছি, ওগুলা মাইক যেহেতু খারাপ ছিল, লাইভ লেকচার নিতে পাইতেছিলাম না, তোদের রেকর্ডেড লেকচার দিয়ে দিছি, রেকর্ডেড থেকে দেখে নিবি। ওকে, তো যারা যারা এখনো দেখিস নাই তারা তারা হচ্ছে দেখে নিস, যারা যারা। ওকে, তো ওইখানে মাত্র তোদের হচ্ছে মেবি 6 আওয়ারের লেকচার আছে। ওকে, তো 6 আওয়ারের লেকচার দেখে নিস, 5-6 আওয়ারের লেকচার, যেখানে আমরা ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে ডিটেলসে আলোচনা করছি। ওকে, এরপরে এই যে কোয়ান্টাম মেকানিক্স এর লেকচারটা চলবে, কোর্সটা চলবে কোয়ান্টাম মেকানিক্স এর, এখন আমরা কি করব, ব্ল্যাক বডি রেডিয়েশন শেষ হয়েছে, ওইখানে রেকর্ডেড লেকচার দিয়ে দিছি, ওটা দেখে নিবে। এবার বাকি যে পার্টটা, পুরো পার্টটা লাইভ হবে, ঠিক আছে, একদম ডিটেলসে পড়বো। কবে কবে পড়বো, এইখানে কোয়ান্টাম মেকানিক্স এর গ্রুপে অনেকে আসিস, কলকাতা ইউনিভার্সিটির স্টুডেন্ট আসিস, ডব্লিউবিএসসি স্টুডেন্ট আসিস, এসকিউবিও স্টুডেন্ট আসিস, ওকে, বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার আসিস, তারপরে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আসিস, প্রচুর স্টুডেন্ট আসিস, আরো অনেক ইউনিভার্সিটি আসিস। ওকে, তো সবার জন্য বলতেছি আমাদের টাইম টেবিলটা প্রথমে বুঝে নে, এই যে লাইভ লেকচারের টাইম টেবিল কি আসবে। আমাদের কোয়ান্টাম মেকানিক্স এর লাইভ লেকচার চলবে কি কি বার, একটু টাইম টেবিলটা দেখ। তো তার টাইম টেবিলটা বলি, ঠিক আছে। মানডে থাকবে, মানডে হচ্ছে 9 AM, ঠিক আছে। তারপরে হচ্ছে টুয়েসডে থাকবে তোদের, টুয়েসডে 4 PM। ওকে, তারপরে ওয়েডনেসডে, ওয়েডনেসডে থাকবে তোদের হচ্ছে 9 AM। দেন থার্সডে থাকবে, থার্সডে থাকবে হচ্ছে
4 PM। ফ্রাইডে থাকবে তোদের হচ্ছে আবার 9 AM। তাহলে 9 AM 4 PM একদিন বিকালে একদিন চলবে, ঠিক আছে। 1 2 3 4 5। ওকে। আর একটা এক্সট্রা যেটা কোনো সপ্তাহে হইতে পারে কোনো সপ্তাহে হইতে পারে না, সেটা হচ্ছে স্যাটারডে। ওকে। তো স্যাটারডে তোদের হচ্ছে 11 AM। তো এটা থাকবে তোদের হচ্ছে টাইম টেবিল। ওকে। তাহলে উইকলি আমরা হচ্ছে এই 6 ডে করে ক্লাস নিব, লাইভ লেকচার। তো সবাই পিছিয়ে পড়িস না কেউ, কারণটা যদি পিছিয়ে পড়িস তাহলে কি হচ্ছে অনেক লেকচার তোদের কি করে দেবে, ডিউ করে দেবে। কারণটা আমরা হচ্ছে উইকলি 6 ডে করে পড়বো। আবার বলতেছি মনডে 9 AM, টিউসডে, ঠিক আছে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে আমরা এমন করে কি করবো হচ্ছে পড়তে থাকবো। ওকে। তো এগুলা পড়ার জন্য আবার বলতেছি সবাই ব্ল্যাক বোর্ডটা দেখে নিবি। হ্যাঁ, ব্ল্যাক বোর্ডে খুব ইম্পর্টেন্ট 6 আওয়ার্স এর লেকচার। ব্ল্যাক বোর্ডে দেখা হলে তারপরে কোয়ান্টাম মেকানিক্স ভালো করে বুঝতে পারবি। ব্ল্যাক বোর্ডে অনেকে ইউনিভার্সিটি দেখবি কোয়ান্টাম মেকানিক্স এর পার্ট দিছে, অনেক ইউনিভার্সিটিতে দেখবি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর দিছে, অনেক ইউনিভার্সিটি মডার্ন ফিজিক্স এর কোনো একটা জায়গায় প্রবেশ করে দিছে, কোথাও না কোথাও প্রবেশ করে দিবে। কিন্তু মাথায় রাখি যদি সিকোয়েন্স অনুযায়ী পড়াশোনা করতে চাস, যদি কোয়ান্টাম ওয়ার্ল্ডটাকে একটু ভালো করে বুঝতে চাস, তাহলে ব্ল্যাক বডি রেডিয়েশন ভালো করে পড়তে লাগবেই। আর ব্ল্যাক বডি রেডিয়েশন তোদের একদম ডিটেলসে বোঝাইছি ওইখানে। তোদের ওই যে কথাটা কোয়ান্টা থেকে যে কোয়ান্টাম আসলো, এইটার হিস্ট্রিটাই আমি ব্ল্যাক বডি রেডিয়েশনে বোঝাইছি। অর্থাৎ ক্লাসিক্যাল কি আছে, মেকানিক চলতেছে, ক্লাসিক্যাল মেকানিক চলতেছে, ক্লাসিক্যাল মেকানিক চলতেছে, ক্লাসিক্যাল মেকানিক্স এর পর হঠাৎ করে কি আসলো হচ্ছে, অর্থাৎ এনার্জি কন্টিনিউয়াস চলতেছে, তারপরে দেখবি আর এক্সপ্লেইন হইতেছে না। ব্ল্যাক বডি কার্ভ, ব্ল্যাক বডি কার্ভে আমরা এক্সপ্লেইন করার জন্য চলে আসলাম। ওই চলে আসার নাম কি হলো, তখন আমরা কি করলাম, এনার্জিকে ডিসক্রিট হিসেবে কনসিডার করলাম। এই যে এনার্জিকে ডিসক্রিট হিসেবে কনসিডার করলাম, এনার্জি কি হলো, ওই যে ছোট ছোট এনার্জির পার্টিকেল যাকে আমরা কি বলতেছি হচ্ছে কোয়ান্টা, ওইখান থেকে নাম আসলো হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। তো এটার পুরো হিস্ট্রিটা ব্ল্যাক বডি রেডিয়েশনে আছে, সবাই পড়ে নিস। ওকে। তো কোয়ান্টাম মেকানিক্স এর মেনলি যে এক্সপেরিমেন্ট থেকে আমাদের স্টার্ট হচ্ছে পড়াশোনা করা, সেটা যেইখান থেকে আমরা বলতে পারবো কোয়ান্টাম মেকানিক্স এর শুরুয়াত, সেটা কি হচ্ছে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট সবাই পড়ছিস। ওকে। অপটিক্সে আমি এইখানে আরেকবার একটু অবভিয়াসলি ওইখানে অপটিক্সের মতো যে ডেরিভেশন গুলো করছে এখানে আমি করাবো না। তোদের এইখানে কি করবো, এক্সপেরিমেন্টার রেজাল্টটাকে নিয়ে অ্যানালাইসিস করা শেখাবো। ওকে। এক্সপেরিমেন্টটা আমাদের কি শেখাইছে, ফিজিক্সকে কি দিছে, ইউনিভার্সকে আমাদের কি দিল, এই রিয়েল ওয়ার্ল্ডকে আমাদের এই এক্সপেরিমেন্ট কি দিল, আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে। তো এই যে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট যেটা আছে, তোরা সেই এক্সপেরিমেন্টটা এতদিন অপটিক্সে কিসের রেসপেক্টে পড়ছিস, লাইটের রেসপেক্টে পড়ছিস। লাইট পাঠাচ্ছিস, তারপরে দুইটা স্লিট আছে, দুইটা স্লিট সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করতেছে, ওই সোর্স থেকে ওয়েভ প্লেট তৈরি হইতেছে, ওয়েভ গুলো ইন্টারফারেন্স করতেছে, তারপরে ইন্টারফারেন্স প্যাটার্ন পাচ্ছি, তাই তো। এবার আমরা এই পুরো ঘটনাটাকেই কোয়ান্টাম মেকানিক্সে যে পড়বো, কিসের করবো রেসপেক্টে পড়বো, ইলেকট্রন কণা স্রোত হিসাবে পড়াশোনা করব। ঠিক আছে। তাহলে লাইটের বদলে আমরা কি পাঠাবো, ইলেকট্রন পাঠাবো, এবং ইলেকট্রন পাঠানোর পর কি কি জিনিস দেখতেছি, এটার রেজাল্টকে নিয়ে আমরা কি করব হচ্ছে আলোচনা করব। এবং ওইখান থেকে ধীরে ধীরে একটা জিনিস আমরা ক্লিয়ার হয়ে যাবে যে লাইট কখনো কি করবে, যখনই অবজার্ভ করবি লাইট পার্টিকেলের মতো কাজ করবে, যখনই চোখ বন্ধ করে দিবি লাইট ওয়েভের মতো কাজ করবে। এর উপর বেস করে আমরা দেখবো লাইটের বিভিন্ন যে ফেনোমেনা গুলো আছে, এই দুইটা ঘটনা দ্বারাই আমরা এক্সপ্লেন করতে পারি। ওকে। অর্থাৎ কখনো লাইটকে কি করবো, ওয়েভ হিসেবে কনসিডার করবো, ওয়েভ হিসেবে কনসিডার করে যেমন তোরা পড়াশোনা করছিস কি করছিস, পোলারাইজেশন, ঠিক আছে, ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, এই জিনিসগুলাকে কি করবে হচ্ছে এক্সপ্লেন করি, রিফ্লেকশন, রিফ্রাকশন, এগুলা সবকিছু এক্সপ্লেন করবি কিসের রেসপেক্টে, যখন লাইটকে তোরা ওয়েভ হিসেবে ট্রিট করবি। আবার লাইটকে যখন পার্টিকেল হিসেবে ট্রিট করবি, এমন বল 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 লাইট হিসেবে ট্রিট করবি, তখন কি পড়বি, যেমন পড়বি হচ্ছে কম্পটন ইফেক্ট, তারপরে হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, এই ধরনের, তারপরে রমন এফেক্ট। ওকে। যেখানে স্টোকস লাইন, এন্টি স্টোকস লাইন, এগুলা যেগুলা আছে, এগুলা সবকিছু কি করব, কিসের রেসপেক্টে পড়াশোনা করব হচ্ছে পার্টিকেল, লাইটকে পার্টিকেল হিসেবে কনসিডার করে। তো এই যে এক্সপেরিমেন্টটা কেমন করে আসলো, এগুলাই কি করব আজকে আমরা ধীরে ধীরে পড়াশোনার মধ্যে প্রবেশ করব। তো ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখিস, কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে দুইটা এক্সপেরিমেন্ট যেটা থ্রুতে আমরা অনেক কিছু বলতে পারি, সেই এক্সপেরিমেন্ট দুটার নাম কি হচ্ছে, একটা হচ্ছে ডেভিশন জার্মানের এক্সপেরিমেন্ট, ঠিক আছে, আর একটা হচ্ছে আমাদের যেখানে কোয়ান্টাম মেকানিক্সে ইলেকট্রনের স্পিন নিয়ে কথা বলি, আর একটা অবভিয়াসলি ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, যেখানে হ্যাঁ অপটিক্সে আমরা লাইট নিউটন যেটা দিছিল, নিউটনসের লাইটের রেসপেক্টে পড়ছিলাম, আমরা এখন ওটাকে কিসের রেসপেক্টে পড়বো, ইলেকট্রনের রেসপেক্টে পড়বো। ওকে।
তো ইলেকট্রনের রেসপেক্টে পড়ার পরে ওইটার সম্বন্ধে কি বিউটিটা তৈরি হয়, এগুলো সবকিছু আমরা এখানে সিমুলেশনের মাধ্যমে, ভিজুয়ালাইজেশনের মাধ্যমে, সবকিছুর মাধ্যমে বোঝার চেষ্টা করব। ওকে, তো পড়াশোনার মধ্যে প্রবেশ করব। তার আগে যেহেতু শুরু করতেছি একটা পার্ট কোয়ান্টাম মেকানিক্স, তার জন্য তোদের কোয়ান্টাম মেকানিক্স এর কি কি বই ফলো করবি, কোথায় থেকে পড়াশোনা করবি, তোদের টাইম টেবিল কি থাকবে, কি করে পড়তে লাগে, সবকিছু আমি বলতেছি। টাইম টেবিল তো বললাম, উইকলি কত হচ্ছে আমাদের 6 ডে ক্লাস হবে, মজাদার আসবে। প্রত্যেকদিন যদি কোয়ান্টাম মেকানিক্স পড়িস না, তোরা দেখবি একটু করে স্মাইল আসবে, বলে ও এমন করে ওয়ালটাকে ভাবতে পারে, এমন করে ওয়ালটাকে ভাবতে লাগে। তার জন্য তবে সবাইকে বলতেছি রেডিয়েশনটা দেখে নিস, হ্যাঁ। তারপরে আমাদের নতুন এই ওয়ালটা স্টার্ট হবে, সুন্দর বিউটিফুল কিউটসা ওয়াল। ওকে, তো কি কি বই ফলো করবি একবার বলে দেই, তারপরে আমরা পড়াশোনার ভিতরে আসতেছি, হ্যাঁ। তো বইগুলো যদি দেখিস, আমি এক এক করে 2-4টা তোদের বইয়ের নাম বলি। হুম, তো এটা হচ্ছে কোয়ান্টামের টাইম টেবিল। ওকে, ওকে, এবার শোন, তাহলে বই কি কি হবে, বুকস নিয়ে একটু আলোচনা করে নেই। কারণ কোয়ান্টাম মেকানিক্স এর না বুকস খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি তোদের বুকস গুলো বলতেছি একবার করে শোন। তো তোদের কোয়ান্টাম মেকানিক্স এর জন্য বই বলতেছি, সেটা হচ্ছে একটা বই অনেকেই পড়ে, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টকে দেখি বেশিরভাগ স্টুডেন্ট এই বইটা ফলো করে। সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স বাই হচ্ছে জ্যোতির্ময় গুহ, হ্যাঁ, যে গুহ। তো এই বইটা প্রচুর স্টুডেন্ট তোরা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এর বই ফলো করিস, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের ক্ষেত্রে বলতেছি। তো এই বইটা আছে, এই বইটা ফলো করতে পারিস। বাট আমি আমার সাজেশন দেব কি কি ফলো হয়, কি কি ফলো করতে পারিস, আমি 2-1টা বইয়ের নাম আমি লেখাই দিতেছি, ঠিক আছে। তাহলে কোয়ান্টাম মেকানিক্স বাই জে গুহ। ওকে, তাহলে এই বইটা আছে। এবার সেকেন্ড আর একটা বই বলতেছি, তাহলে বুকস লিস্টে আমি তোদের বলতেছি। এক নাম্বার কোয়ান্টাম মেকানিক্স বাই হচ্ছে জে গুহ। সেকেন্ড আর একটা বুক আমি বলি তোদেরকে, ওকে, কোয়ান্টাম মেকানিক্স বাই এসপি গুলাও। ওয়েস্ট বেঙ্গলের প্রচুর স্টুডেন্ট এই বইটাও ফলো করে, ঠিক আছে। অবভিয়াসলি যে হুয়ার বইটা বেশি ভালো, এটা একটু আমি তোদের সব ধরনের স্টুডেন্টের জন্য বলবো, যারা যারা পরবর্তীতে মাস্টার্স করবি তাদের জন্য, যারা যারা করবি না তাদের জন্য, সবার জন্য আমি বলতেছি, ঠিক আছে। ওকে, তো এসপি গুলার বই আছে, ঠিক আছে। তাহলে কোয়ান্টাম মেকানিক্স বাই এই বইটাও কনসিডারেশনে রাখতে পারিস। আমি তারপরে ডিটেলসে বলতেছি এসপি কুইলা। হ্যাঁ, আমি যেগুলা তোদের লেখাবো সবগুলাই আমি পড়ছি, এবার আমি আমার সাজেশন দেব তোদেরকে, ঠিক আছে। তারপরে কোয়ান্টাম মেকানিক্স এর আর একটা স্ট্যান্ডার্ড বই সম্বন্ধে বলতেছি তোদেরকে, সব থেকে আমার পছন্দের বই যেটা, ঠিক আছে, তা কোয়ান্টাম মেকানিক্স বাই গ্রিফিথ। ওকে, ডেভিড জে গ্রিফিথ, যে যেটার বই জানি সেই আমার কত পছন্দ, ঠিক আছে। তো গ্রিফিথের বই কোয়ান্টাম মেকানিক্স বাই বেস্ট বুক আমার লাগে, ঠিক আছে। তোদের গ্রাজুয়েশনের জন্য বেস্ট বুক এটা, কোয়ান্টাম মেকানিক্স বাই গ্রিফিথ। তারপরে আরেকটা বই তোদের আমি বলতেছি, কোয়ান্টাম মেকানিক্স বাই জেটলি, হ্যাঁ, অরুণ জেটলি না, ঠিক আছে। পরে পরে আবার তোরা অরুণ জেটলির বই খোঁজা শুরু করলি, অমন করিস না, হ্যাঁ। তো এটা হচ্ছে জেটলি। ওকে, এল আই হবে মেবি, হ্যাঁ, ডবল এল না, একটা এল। ওকে, তো জেটলির বই আছে। আর একটা আমি বলি তোদেরকে, ফিফথ কোয়ান্টাম মেকানিক্স বাই হচ্ছে এইচ সি বর্মা স্যার। ওকে,
তো এবার সবগুলা বই নিয়ে একটু আমরা আলোচনা করি যে কোনটা বই কেমন করে কার জন্য কোনটা সুইটেবল হবে। এবার দেখ তোদের আমি বলবো আমার কাছে যে সাজেশন নিস গ্রাজুয়েশনের জন্য বেস্ট বুক কোয়ান্টাম মেকানিক্স বাই ডেভিড জে গ্রিফিথ, ঠিক আছে, গ্রাজুয়েশনের লেভেলের। ওকে, সুন্দর কিউটসা বই। এবার শোন, যার কোয়ান্টাম মেকানিক্স একদম বেসিক থেকে শুরু করতে লাগবে, একদম যার মনে হবে যে আমি ঠিকঠাক বুঝতেছি না, আমি একদম বেসিক লেভেল থেকে পড়বো, একদম বেসিক ইন্ট্রোডাকশন, শুধুমাত্র ইন্ট্রোডাকশন। হ্যাঁ, তো কোয়ান্টাম মেকানিক্স এর ইন্ট্রোডাকশনের জন্য বেস্ট বুক এটা, ইন্ট্রোডাকশন। তোদের হাতে খড়ি শুরু হবে, এটা বই দিয়া জাস্ট শুরুয়াত করবি, ঠিক আছে। আর কি আছে, ডেভিড জে গ্রিফিথের বই আছে। জেটলির বই এখন পড়তে লাগবে না, তোরা মাস্টার্সে গিয়ে পড়িস, এটা হচ্ছে এমএসসি তে যখন যাবি। আমি এই বইটা থেকে কিছু কিছু টপিক পড়াবো তোদের এখন দরকার পড়বে, বাট বেশিরভাগ টপিক এই বই থেকে পড়াবো না, এগুলো মাস্টার্সের অ্যাডভান্স কোয়ান্টাম মেকানিক্স এর টপিক, ভালো এই বইয়ে পাবি। তার জন্য এই বইটা এখন কেনার কোনো দরকার নাই, পিডিএফও পাওয়া যাবে। ওকে, তো দুই একটা টপিকেই পড়াবো, ইন্ট্রোডাকশনটা আমি এই বই থেকে পড়াবো। আর তোরা যদি এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে পড়িস, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এই দুটার মধ্যে যে কোনো একটা বই নিতে পারিস, ঠিক আছে। তো এইটা বইয়ের মধ্যে একটু কিছু কিছু ভুল আছে, ওগুলো আমরা ঠিক করে নেব, আর জেগুয়ার বইটাও ঠিকঠাক আছে। তো আমি তোদের সবাইকে সাজেস্ট করব যে বেস্ট বুক হবে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স যে কিনিস সেটা হচ্ছে ডেভিড জে গ্রিফিথ। আর একদম ইন্ট্রোডাকশন, যে ইন্ট্রোডাকশনটা আমি তোদের শেখাবো সেটা তোরা পড়তে পারিস, সেটা হচ্ছে এসসি বর্মা স্যারের বই থেকে ইন্ট্রোডাকশন আমি তোদের শেখাবো, ঠিক আছে। ওকে, খুব সুন্দর জিনিস। ওকে, তো সবাইকে আবার একটা জিনিস সাজেস্ট করতেছি, সেটা হচ্ছে প্রথমে ব্ল্যাকবোর্ডে রেডিয়েশন দেখে নে, তারপরে বইয়ের ভিতরে, তারপরে এগুলোর ভিতরে সবকিছু আসবে, কোয়ান্টাম মেকানিক্স স্টার্ট হবে, ঠিক আছে। তো কোয়ান্টামের এগুলো হচ্ছে বই গেল, এগুলো হচ্ছে টাইম টেবিল গেল। এখন আমরা কি করবো, পড়তে থাকবো পড়তে থাকবো। ওকে, তো যারা যারা মাস্টার্স করবি না, গ্রাজুয়েশন এই ফিজিক্সে তথাস্থ করতেছিস, তাদেরকে বলবো বই কেনার এই দরকার নেই, ঠিক আছে। বা কিনলেও ইয়ের বই কিনিস, ইন্ট্রোডাকশন টাইপের কিছু একটা বই কিনে নিস, বা এগুলার কঠিন বই কেনার দরকার নেই। হ্যাঁ, আর যারা মাস্টার্স করবি তারা আছে ওই হিসেবে বই কিনবি। আর কোয়ান্টাম মেকানিক্স এমন একটা জিনিস, আমি তোদের বলি যে তোদের জীবন চেঞ্জ হয়ে যাইতেছে, এতটুকু আমি বলবো, যে পুরো দেখার পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যাবে কোয়ান্টাম মেকানিক্স দিয়ে। তো যারা যারা অলরেডি ব্ল্যাক বডি রেডিয়েশন দেখছিস, ধীরে ধীরে ফিল করতে পাইতেছিস যে কোয়ান্টাম মেকানিক্স এত ইম্পর্টেন্ট কেন, কি আছে এটার ভিতরে। ওকে, তো এটা ছিল কোয়ান্টাম মেকানিক্স এর আমার সবকিছু ইন্ট্রোডাকশন। তো আজকে চল আমরা পড়াশোনা স্টার্ট করে দিই। তো আমি অ্যাকচুয়ালি মাইক কিনতে গেছিলাম, মাইকের প্রবলেমের জন্য। তো গিয়া শিলিগুড়িতে গেছিলাম, ওইখানেও মাইক ঠিকঠাক পাইনি। তারপরে আমি কি ওই মাইকও নাই, পড়াইতেও পাইতেছি না, কি করি। মাঝখানে একটু দার্জিলিং গেছিলাম, তো দার্জিলিং ঘুরে টুরে, যদিও আমার এইবার নিয়ে দার্জিলিং মেবি 15-16 বার যাওয়া হইলো, তো দার্জিলিং এতবার গেছি আমি। যাই হোক, একটু ঘুরে টুরে আসলাম। কালকে আস্তে আস্তে রাস্তার একটু প্রবলেম চলতেছে, আহ একটা এমন রাস্তা দিয়ে আসছে বহুত খতরনাক, তো গাড়ি ঠিকঠাক করে পাস করতে পারছিল না, ওই জন্য লেট হইতে হইতে কালকে, মানে যেখানে আমাদের বাড়ি থেকে দার্জিলিং যাইতে 6-7 আওয়ার লাগে, ঠিক আছে, 7 আওয়ার্স এর মতো লাগে, সেইখানে আমাদের মোটামুটি 12 আওয়ার্স এর মতো লাগছে। তো ওই জন্য মানে শরীরের অবস্থা খুবই খারাপ। যাই হোক, আজকের পড়া আমরা স্টার্ট করতেছি, ঠিক আছে। তো চল রিডিং দে। ডি ব্রগলি প্রিন্সিপাল বা ডি ব্রগলি হাইপোথিসিস। আমাদের কি হবে, লেকচার নাম্বার 7। তোরা অনেকে বলবি যে স্যার লেকচার নাম্বার 7 কই থেকে হলো, সেটা হচ্ছে ব্ল্যাক বডিতে ছোট ছোট কিউটসা যে রেকর্ডেড লেকচার দিয়ে দিছি, সেটা তোদের আমি কি করছি হচ্ছে 6টা লেকচার দিয়ে দিছি, 1 আওয়ার 1 আওয়ার 1 আওয়ার করে, যাতে তোদের কষ্ট না লাগে। হ্যাঁ, রেকর্ডেড লেকচার ছিল, ভয় পাওয়া যাবে,
ওই জন্য 1 আওয়ার করে লেকচার দেওয়া আছে। এবার হচ্ছে লাইভ লেকচার অবভিয়াসলি 2 আওয়ার্স করা চলবে তোদের। তো লেকচার নাম্বার 7 হবে ব্ল্যাকবডি রেডিয়েশনের পর। তো ব্ল্যাকবডি রেডিয়েশন যার যেটা মেজর পেপারে আছে, যার যেটা যেখানে আছে ওইখানে তোরা ওই নোটসে লিখে নিস। বাট কথা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স পড়ার আগে ব্ল্যাকবডি পড়িস। ঠিক আছে, আমি বুঝি না কোন মেজরে আছে কোথায় কি আছে, থাক যেখানেই থাক, হ্যাঁ সেটা হচ্ছে ব্ল্যাকবডি পড়াশোনা করতে লাগবে। পড়ার পর তো ধীরে ধীরে আমরা কোয়ান্টাম মেকানিক্সে প্রবেশ করি। তো আমরা প্রথমে আজকে কি পড়বো হচ্ছে ডি ব্রগলি হাইপোথিসিসটা বুঝবো। তার পরবর্তীতে আমি যেটা বলছিলাম যে এক্সপেরিমেন্টাল আমরা করব, এক্সপেরিমেন্টটাকে অ্যানালাইসিস করব, সেটা হচ্ছে ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট। ওইখান থেকে আমরা পার্টিকেলকে কি বলে সরি লাইটকে আমরা দুইটা রূপ দেখবো, ঠিক আছে, পার্টিকেল আর কি ওয়েভ। তো এত ইন্টারেস্টিং জিনিস যখন এক্সপেরিমেন্টটা অ্যানালাইসিস করবো তোরা বুঝতে পাবি যে চোখ বন্ধ করলে পার্টিকেল, চোখ খুললে ওয়েভ। ঠিক আছে, তো বহুত একটা ইন্টারেস্টিং জিনিস। বললাম না কোয়ান্টাম মেকানিক্স নতুন জগতে নিয়ে যাবে। তুই ভাব, চোখ বন্ধ করে কাউকে নিয়ে ভাবতেছিস সে আলাদা বিহেভ করতেছে, চোখ খুলে কাউকে নিয়ে ভাবতেছিস তাহলে কি করতেছে হচ্ছে আলাদা বিহেভ করতেছে। তো এত কিছু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস আছে যে স্মাইল করার মতোই জিনিস। তো ওগুলো আমরা ধীরে ধীরে শেখা স্টার্ট করবো। ওকে, একটু তোর কোর্সটা বড় হবে তোদের, তার জন্য প্রথম থেকে একটু ভালো করে দেখিস অ্যাটেনশন সহকারে, তো কোর্সটা একটু বড় হবে। তো এবার লাগ কি হচ্ছে ডি ব্রগলি, ডি ব্রগলি প্রিন্সিপাল। তো ডি ব্রগলির প্রিন্সিপাল কি বলে? ডি ব্রগলি সিম্পল জিনিস বলছে যে যে কোনো ম্যাটার যদি থাকে সেই ম্যাটার থেকে একটা ওয়েভ নিগত হয় বা একটা ওই ম্যাটারের সঙ্গে একটা ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকে। সেই অ্যাসোসিয়েটেড ওয়েভ কেমন হয় এটা আমরা বুঝি। ঠিক, সেই অ্যাসোসিয়েটেড ওয়েভটা হবে হচ্ছে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। তাহলে ডি ব্রগলি আসলো, ডি ব্রগলি আসার পর বলে কোনো যদি ম্যাটার থাকে, ম্যাটার পার্টিকেল থাকে, আমি থাক, তুই তুই থাক, মার্কার থাক, যে কিছু যাই থাক, হ্যাঁ, তো যেই আছে সেই, ঠিক আছে, না, যেই আছে, ঠিক আছে। এবার দেখ, তো হচ্ছে এইটা যেই থাকবে, তো কি করবি তুই হচ্ছে এটাকে যখন নিয়ে কি করবি হচ্ছে তোর যদি পার্টিকেলটার ম্যাটারটার মোমেন্টাম থাকে তাহলে তার সঙ্গে অ্যাসোসিয়েট কি থাকবে, ওয়েভলেন্থ থাকবে। হ্যাঁ, ওটা ডিপেন্ড করবে মোমেন্টাম মানে কি, পি ইকুয়াল টু এমভি। তাহলে ডিপেন্ড করবে ওটার হচ্ছে মাস কত, ভেলোসিটি কত, রিলেটিভিস্টিক, নন রিলেটিভিস্টিক, বহুত কিছু হইতে পারে। বাট এতটুকু মোস যদি মাস থাকে এবং ওটার যদি কি থাকে মোশনে থাকে, ও যদি ডাইনামিক্স হয়, ওর যদি কি থাকে, ওর চলাফেরার ক্ষমতা থাকে, তার মানে ওর সঙ্গে একটা কি থাকবে হচ্ছে ওয়েভস থাকবেই, যাকে আমরা কি বলি হচ্ছে ডি ব্রগলির ওয়েভ বা ম্যাটার ওয়েভ। ঠিক আছে, তো এই জিনিসটাকে নিয়ে আমরা আলোচনা করা স্টার্ট করব, ধীরে ধীরে এটাকে নিয়ে আলোচনা করব। ওকে, তো যে কোনো জিনিস মানে আমি আছি তুই আছি যে কোনো জিনিস, ঠিক আছে, সবকিছু থেকে কি বের হচ্ছে, ওয়েব বের হচ্ছেই। ঠিক আছে, ওকে, তাহলে দেখ যে অ্যাকর্ডিং টু ডি ব্রগলি অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু ডি ব্রগলি প্রিন্সিপাল, দেয়ার ইজ এ ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ এভরি ম্যাটার, এভরি ম্যাটার particles. Okay, it is known as matter wave. Okay, its wavelength is given by lambda equal to h by p. ঠিক আছে, where p
is the momentum of the matter particle. তাহলে যে কোনো ম্যাটার পার্টিকেলের মোমেন্টাম, আবার বলতেছি, যদি রেস্ট অবস্থায় থাকে ওর মোমেন্টাম কত, 0, তখন কিন্তু কি থাকবে না, ওর হচ্ছে ম্যাটার ওয়েভের সম্বন্ধে কোনো গল্পই আসবে না। ওকে, তো এটা তো এটাকে আমরা দুইটা কেসের ক্ষেত্রে দেখব, একটা রিলেটিভিস্টিক কেস আর একটা হচ্ছে নন রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে দেখব। ওকে, কারণটা আমরা এখানে যেহেতু পড়াশোনা করতেছি কোয়ান্টাম মেকানিক্স, তো কোয়ান্টাম মেকানিক্স এখনো যাইনি, যাচ্ছি, ঠিক আছে। তো যাওয়ার পথেতে আমরা কি করতেছি, ম্যাটার, যেমন তুই আমি যদি দৌড়াই, একটা ঘোড়া যদি দৌড়াই, একটা গাড়ি যদি দৌড়াই, ধীরে ধীরে দৌড়াবো, আমাদের স্পিড কত হবে, হাইস্ট 100-150 কিলোমিটার পার আওয়ার বেগে যাব, তো আমাদের স্পিড কম হবে। এই যে কম স্পিডে থাকা পার্টিকেল গুলা যখন দৌড়াবে, তাদের সঙ্গেও কি হবে, ম্যাটার ওয়েভ বের হবে কি হবে না, অবভিয়াসলি ম্যাটার ওয়েভ বের হবে। এই যে তাদের সঙ্গে যে ম্যাটার ওয়েভটা বের হবে, এটাকে কি বলি আমরা, হচ্ছে মাথায় রাখিস নন রিলেটিভিস্টিক। কারণটা এই ম্যাটার ওয়েভটা কোন কেসের ক্ষেত্রে নন রিলেটিভিস্টিক, কারণটা ওর ভেলোসিটি কি হচ্ছে লাইটের ভেলোসিটি থেকে অনেক কম। আমরা এইখানে যারা যারা আসছিস, আশা করি তোরা সবাই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়ে আসছিস। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে কি বলছে, যে যে কোনো স্পিড যদি কি হচ্ছে লাইটের স্পিড থেকে অনেক কম হয়, তাদের কি হচ্ছে নন রিলেটিভিস্টিক, অর্থাৎ ক্লাসিক্যাল ওয়ার্ল্ডের আশেপাশে জিনিস ঘটবে। আর যদি কি হয়, কোনো কিছু স্পিড কম্পারেবল টু লাইটের স্পিড হয়, তখন তাকে কি বলবো, রিলেটিভিস্টিক কেস। তো আমরা দুইটা কেস পড়বো, কারণটা ধরে নে তুই আমি যে দৌড়াদৌড়ি করতেছি, ছোটাছুটি করতেছি, সেইখানে আমাদের স্পিড অনেক কম, তাহলে আমাদের স্পিড কম থাকার জন্য আমরা কি হচ্ছে নন রিলেটিভিস্টিক। কিন্তু একটা যদি ধরে নে ফোটন কণা নিয়ে কথা বলতেছিস, ও লাইটের স্পিডে দৌড়াইতেছিস, ওকে, তো এই যে ইলেকট্রন ক্লাউড অত স্পিডে ঘুরতেছে, তো এগুলোর ক্ষেত্রে কি হবে, কিছু রিলেটিভিস্টিক কিছু নন রিলেটিভিস্টিক হবে। আমরা বোঝার চেষ্টা করবো এক এক করে কোনগুলো রিলেটিভিস্টিক কোনগুলো নন রিলেটিভিস্টিক, ঠিক আছে। খালি একটা জিনিস মাথায় রাখবি, রিলেটিভিস্টিক আর নন রিলেটিভিস্টিক ডিপেন্ড করবে ওর ভেলোসিটি, ওর কাইনেটিক এনার্জি, ঠিক আছে। ওকে, মাথায় রাখিস যে লাইটের স্পিডের আশেপাশে যদি হয় রিলেটিভিস্টিক, লাইটের স্পিডের যদি কি হয় অনেক কম হয়, অনেক কম হয়, তাহলে কি নন রিলেটিভিস্টিক, ঠিক আছে। তাহলে কেস 1 করি ফর নন রিলেটিভিস্টিক কেস। তাহলে ফার্স্টে ফর নন রিলেটিভিস্টিক কেস। ওকে, ফর নন রিলেটিভিস্টিক মানে যখন হচ্ছে ভেলোসিটি কি হচ্ছে লাইটের ভেলোসিটি থেকে খুবই খুবই কি আছে, কম আছে, এই কেসের ক্ষেত্রে। ওকে, তখন কাইনেটিক এনার্জি কি হবে, কাইনেটিক এনার্জি ইকে ইকুয়াল টু, আমরা জানি হাফ এম কত হচ্ছে ভি স্কোয়ার, তাহলে ইকে ইকুয়াল টু এম স্কোয়ার ভি স্কোয়ার বাই হচ্ছে 2m। দেখ আমার এখান থেকে মোমেন্টাম লাগে, তাহলে মোমেন্টাম বের করে নেই, তাহলে এম ভি মানে কত হচ্ছে পি, তার স্কোয়ার 2 ইন্টু এম, এটা হচ্ছে মোমেন্টাম গেল। তাহলে এখান থেকে হচ্ছে পি ইকুয়াল টু কত আসলো, হচ্ছে √2m, ঠিক আছে। ফ্রম ইকুয়েশন 1 lambda equal to h by p। এটা হচ্ছে নন রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে কোনো একটা ম্যাটার পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ডি ব্রগলি ওয়েভলেন্থ। দেখ এবার একটা কোশ্চেন আসবে, বলে স্যার কোনো একটা ম্যাটার পার্টিকেল আছে নন রিলেটিভিস্টিক কেস, যেটা অবভিয়াসলি অত ভেলোসিটিতে দৌড়াচ্ছে না, তখন তার আমরা ওয়েভলেন্থ কেমন করে ক্যালকুলেট করব। ওকে, ফর এক্সাম্পল হিসেবে বলতেছি, কোনো একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনটার আমরা ওয়েভলেন্থ বের করতেছি। ওকে, ইলেকট্রনটার কোন ওয়েভলেন্থ, ডি ব্রগলি ওয়েভলেন্থ আমরা বের করতে চাই। তাহলে এই যে ডি ব্রগলি ওয়েভলেন্থ বের করার জন্য কি করব, ইলেকট্রনটাকে কি করব, প্রথম কথা ওকে তো মোমেন্টাম দিতে লাগবে। মোমেন্টাম দেওয়ার জন্য কি করব, ইলেকট্রনের রেসপেক্টে কি দেব, পোটেনশিয়াল ডিফারেন্স দেব। যখন পোটেনশিয়াল ডিফারেন্স পাবে, তখন এই ইলেকট্রন কি করবে, ছুটবে। তার মানে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি আসবে, কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করে নেব, কাইনেটিক এনার্জি থেকে কি করব আমরা, তাহলে হচ্ছে এটা বের করে নেব। কেমন করে বের করব দেখি। ওকে, ইফ ভোল্টেজ ভি, একটা ভি ভোল্টেজ কি করলাম অ্যাপ্লাইড on a
চার্জ পার্টিকেল, ঠিক আছে, চার্জ পার্টিকেল কিউ, দেন ওয়ার্ক ডান কত হবে জান, ওয়ার্ক ডান ডব্লিউ ইকুয়াল টু কত, কিউ ইন্টু ভি, ঠিক আছে, ভি হচ্ছে ভোল্টেজ পটেনশিয়াল ডিফারেন্স। ওকে, এবার এটা তো সূত্রটা আমরা আগে থেকেই জানি। এবার দেখ অ্যাকর্ডিং টু ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলে, ওয়ার্ক এনার্জি থিওরেম বলে যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান। ওয়ার্ক এনার্জি থিওরেম নামটা ওই জন্যই আছে, ওয়ার্ক এনার্জি, তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান, তার মানে এইটা ওয়ার্ক ডান ইকুয়াল টু কি লিখতে পারি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, দ্যাট ইজ ইকে, ঠিক আছে। তাহলে ডব্লিউ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা হচ্ছে কাইনেটিক এনার্জি ইকে ইকুয়াল টু কিউ ইনটু কত গেল হচ্ছে ভি গেল, বুঝছিস কথাটা? ওকে, সো ল্যামডা ইকুয়াল টু কত গেল হচ্ছে এইচ বাই রুট ওভার, এখানে পুট করে দিতেছি 2m ইকের মান কত, কিউ ইনটু ভি, বসাই দে। কি উঠছে জিনিস দেখলি? তাহলে ফর ইলেকট্রন, ইলেকট্রনের জন্য কত হবে, কিউ ইকুয়াল টু ই ইকুয়াল টু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত হচ্ছে 19 কুলম। এবার এইচ এর মান তোরা জানিস, এইচ এর মান বসাই দিবি। ইলেকট্রনের মাস কত, 9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত হচ্ছে 31 কেজি, ঠিক আছে। এইচ এর মান কত 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, সবকিছু পুট করে দে। তাহলে পুট করে দিলে কত আসতেছে, সো ডি বগলি ওয়েভলেন্থ ফর ইলেকট্রন ইকুয়াল টু 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত হচ্ছে 34 বাই রুট ওভার 2 ইনটু এম, এম কত 9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি ইনটু কিউ, কিউ এর মান হচ্ছে ই 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত হচ্ছে 19 কুলম ইনটু কত হচ্ছে ভি, যে পটেনশিয়াল ডিফারেন্সটা আমরা কি করব ইউজ করব। ওকে, তো এটাকে যদি করি সুতরাং এটা ইকুয়াল টু আসবে হচ্ছে 12.27 বাই রুট ভি অ্যাংস্ট্রম। ওকে, এটাকে যদি ক্যালকুলেশন করি এটা আসবে। অর্থাৎ তুই কি করবি, একটা ইলেকট্রনের যদি ডি বগলি ওয়েভলেন্থ ক্যালকুলেট করতে চাস তাহলে ওই ইলেকট্রনটাকে যে পরিমাণ কি দিবি পটেনশিয়াল ডিফারেন্স দিবি তার উপর ডিপেন্ড করবে। ওকে, তাহলে পটেনশিয়াল ডিফারেন্সটা এখানে বসায় দিবি, ডাইরেক্ট কি পাওয়া যাবে ডি বগলি ওয়েভলেন্থ ডিউ টু ইলেকট্রন পাওয়া যাবে বা ফর দা ইলেকট্রন পাওয়া যাবে, ঠিক আছে। এতটুকু কিউট সা জিনিস। তাহলে প্রোটন হলে কি হবে দেখ, ফর প্রোটন, প্রোটনের জন্য কি হবে আমরা জানি কিউ ইকুয়াল টু কি এর সমান হবে ই 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কি আছে কুলম, একটা কি হচ্ছে প্লাস হয় একটা মাইনাস হয়। তোরা আবার বলিস না স্যার এখানে মাইনাস নিলেন না কেন, আমরা ভ্যালু নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। প্লাস মাইনাস তো নেচারকে ঠিক করবে না, রিপালসিভ হবে না অ্যাট্রাকটিভ হবে, তার জন্য তো প্লাস মাইনাস তো ভ্যালুর সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। ওকে, তাহলে প্রোটনের মাস কত হয় মনে আছে 1.67 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত হচ্ছে 27 কেজি, ঠিক আছে, পুট করে দে। তাহলে এইচপি ইকুয়াল টু কত আসতেছে 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত হচ্ছে 34 বাই রুট ওভার 2 ইনটু এম 1.67 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত হচ্ছে 19 ইনটু কত হচ্ছে ভি। ওকে, এটাকে যদি ক্যালকুলেশন করিস কাটাকাটি করিস এটার থেকে আসবে 0.282 বাই রুট ভি অ্যাংস্ট্রম। এটা কি আসলে হচ্ছে ডি বগলি ওয়েভলেন্থ ফর প্রোটন। ওকে, এমন যদি আসে ফর আলফা পার্টিকেল, আলফা পার্টিকেল মানে জানিস আলফা পার্টিকেল মানে কি, শোন আলফা পার্টিকেল মানে তোরা যারা যারা জানিস না হিলিয়াম 4, হ্যাঁ, তার মানে কি আছে দুইটা প্রোটন দুইটা কি আছে হচ্ছে নিউট্রন আছে, তাহলে কিউ ইকুয়াল টু কত হবে 2 ইনটু ই, ঠিক আছে, ই এর মান সবাই জানিস তোরা, ঠিক আছে। আর কি হবে মাস কত হবে, মাস আলফা পার্টিকেলের মাস কত হবে 4 ইনটু দুইটা 4 আছে তাহলে 4 ইনটু প্রোটনের মাস বসায় দিবি, ঠিক আছে। তাহলে সবকিছু যদি বসাই দিস শুধু কি করবি মাথায় রাখিস এখানে 4 একটা মাল্টিপ্লাই হবে আর এখানে কত হবে একটা 2 মাল্টিপ্লাই হবে। তো এটা যদি ক্যালকুলেশন করিস, ঠিক আছে, ডি বগলি ওয়েভলেন্থ ফর আলফা পার্টিকেল আমরা একবারে যদি বসাই দেই এটা আসে 0.101 বাই রুট ভি
অ্যাংস্ট্রম। ওকে, তো এমন করে আমরা যে কোনো চার্জ পার্টিকেলের ক্ষেত্রে কি কি ক্যালকুলেট করতে পারি, ওর ডি ব্রগলি ওয়েভলেন্থ ক্যালকুলেট করতে পারি। এবার তোদের যদি সেম আমি একটা টার্গেট দেই যে কি কর তোরা নিউটনের ক্ষেত্রে ডি ব্রগলি ওয়েভলেন্থ ক্যালকুলেট কর, কি করবি? নিউটনের ক্ষেত্রে ডি ব্রগলি ওয়েভলেন্থ আমরা জানি সাবঅ্যাটমিক পার্টিকেল গুলো নিয়ে কথা বললে এগুলোই তো বলবো না, ইলেকট্রন, প্রোটন, নিউটন, ঠিক আছে, আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, এগুলো নিয়ে তো কথা বলবো। বিটা মানেই যদিও ইলেকট্রন, ঠিক আছে, মাথায় রাখিস বিটা পার্টিকেল মানে কিন্তু ইলেকট্রন না, ইলেকট্রনের স্রোতকেই আমরা কি বলি, বিটা পার্টিকেল। ওকে, তো বিটা আসা মানে কি হচ্ছে, ইলেকট্রন তো করছি ইলেকট্রন। ওকে, তো শোন, যখনই নিউটনের তোর ডি ব্রগলি ওয়েভলেন্থ চাবে, এবার নিউটনের মাস আছে কি নাই? আছে, তার মানে নিউটন একটা ম্যাটার পার্টিকেল, তো মাস আছে। এবার নিউটন ছোটাছুটি করতেছে, তার মানে ওর ডি ব্রগলি ওয়েভলেন্থ আছে কি নেই? আছে। কিন্তু নিউটনের চার্জ আছে? চার্জ নাই। নিউটন তো কিছে নিউট্রাল, তাহলে নিউটনের কোনো চার্জ নাই। যদি চার্জেই না থাকে তাহলে তোরা এইখানে যে নাটকটা করছিলি, এই নাটকটা এখানে কাজ করবে? এই নাটকটা এখানে কাজ করবে? করবেই না। এটা কখন আসবে? যখন কোনো কিছুর কি থাকবে, চার্জ থাকবে। চার্জ থাকলে তখন এটা হবে। তো যদি চার্জ পার্টিকেল হয় যেগুলো চার্জ আসে, তখন হচ্ছে এই ফর্মুলা কাজ করবে। নিউটন ভাই ওর চার্জেই নেই, নিউট্রাল। ওকে যদি পটেনশিয়াল দেশ, ও পটেনশিয়ালের রেসপেক্টে ওর কিচ্ছু যায় আসে না, ও অনুভবই করবে না পটেনশিয়ালকে। তার জন্য ও কি করবে না, দৌড়াবে ও না, কিচ্ছুই করবে না। তো পটেনশিয়াল দিয়ে কি করতে পারবি না, নিউটনের ক্ষেত্রে ডি ব্রগলি ওয়েভলেন্থ ক্যালকুলেট করতে পারবি না। কিন্তু নিউটন দৌড়ে কি দৌড়ে না? অবভিয়াসলি দৌড়ে। নিউটন ছোট কি ছোট না? অবভিয়াসলি ছোটে। কিন্তু কেমন করে ছোটে? আমরা যদি কি করি, ওকে হিট দেই, টেম্পারেচার বাড়ায় দিই। তাহলে ওকে আমরা টেম্পারেচার বাড়ায় দিলে, টেম্পারেচার দেওয়ার সঙ্গে সঙ্গে কি করবে, নিউটন হচ্ছে ছোটাছুটি শুরু করে দেবে, নিউটনের প্রপার্টি গুলা দেখানো শুরু করবে। তার জন্য নিউটনকে দৌড়াদৌড়ি করানোর জন্য, কৃতকার্য করার জন্য চার্জ দিয়ে, পটেনশিয়াল দিয়ে লাভ নাই, কারণ ও চার্জ পার্টিকেলই না। তাহলে ওর জন্য কি দরকার, তোদের টেম্পারেচার দেওয়া দরকার বা হিট দেওয়া দরকার, ঠিক আছে? চল, তাহলে আমরা লিখি ফর নিউটন। তাহলে নিউটনের ক্ষেত্রে বুদ্ধি করবি, হ্যাঁ, সবসময় যে কি দিয়ে দিবি, তোকে হচ্ছে হিট দিতে লাগবে, টেম্পারেচার বাড়াইতে লাগবে। তো যেটা জিনিস তোরা করতে যাচ্ছিস ওই হিসেবে কিন্তু কাজও করতে লাগবে। ঠিক আছে, তাহলে লেখ ফর নিউটন। আমি তোদের এমন করে এটা পড়াবো না কোয়ান্টাম মেকানিক্সটা, তোদের এই যে এই ছোট ছোট জিনিসগুলো বলতেছি না, আইআইটি জ্যামে এগুলাই কাজে লাগবে। যে কোন কোশ্চেন কোন ফর্মুলা দিয়ে করতে লাগবে বুঝতে লাগবে না। চার্জেই নাই, তুই এটা সূত্র ইউজ করতেছিস, কেমন করে হবে? ওকে, তো চার্জ না থাকলে তখন হচ্ছে টেম্পারেচার দিয়ে তোকে কি করতে লাগবে, ওকে মোমেন্টাম দিতে লাগবে। তো মোমেন্টাম তো আনার চেষ্টাই করতে লাগবে, এনার্জি তো আনার চেষ্টাই করতে লাগবে। ওকে, তখন আমরা অন্য বুদ্ধি করব। ওকে, তো আমরা এক এক করে বুদ্ধিগুলো খাটাইতে থাকবো। আর তোদের বলি, রিসেন্টলি ও আসবে দুই একদিনের মধ্যে, তখন আর তোদের সাথে কথাও বলায় দেবো। তোদের সিনিয়র দাদা, ঠিক আছে, অফলাইন ব্যাচেরই ছিল, এভেনশিয়াল কলেজে পড়তো, ওর নাম অমৃত। হ্যাঁ, তো অমৃত আইইউসিএল এ পাইলো। হ্যাঁ, বহুত স্যালারি যুক্ত আশুক ছেলেটা, ওর মুখে শুনে নিস্তরা। তো ও আইআইটি জ্যাম দিয়ে পড়াশোনা করছিল। ও আমার আইআইটি জ্যামের হচ্ছে সেকেন্ড ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, ঠিক আছে, অফলাইনের। অনলাইনের আমি আগেও একটা ব্যাচ পড়াইছিলাম, বাট অফলাইনের আমি ফার্স্টে কিন্তু অনলাইন দিয়ে স্টার্ট করছি, এখন তো অফলাইন অনলাইন একসাথেই পড়তেছিস। বাট অফলাইনের ওটা হচ্ছে আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিল অমৃত। তো অমৃত ও হচ্ছে আইআইটি ধানবাদ থেকে পড়াশোনা করছে, আইআইটি ধানবাদ থেকে পড়াশোনা করলে এবার মাস্টার্স কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার আগেই ওদের কি হয়েছে, ক্যাম্পাসিং এ হয়ে গেছে। তো ওদের ডিপার্টমেন্টে জানিস ওরা হচ্ছে 43 জন স্টুডেন্ট ছিল। 43 জনের মধ্যে হচ্ছে মোটামুটি 36 না 37 স্টুডেন্ট অফ কম্পাসিং অন কম্পাসিং এ হয়ে গেছে ওদের। তো সবারই হয়ে গেছে। তুই আইটি ধানবাদের প্রায় অবভিয়াসলি, তোরা বলিস না 100%, 100% কোনোদিনও কোথাও থেকে হবে না, কারণ অনেকে ক্যাম্পাসিং এ বসেই না, না, ওদের তো হওয়া পসিবলই না। বাট যারা বসছে তাদের প্রায় সবারই হয়ে গেছে। অমৃতের এখানে আইওসিএল হচ্ছে, আইওসি আসামে যেটা আছে, ঠিক আছে, আপার আসামে, তো ওইখানে হয়েছে। তো
হ্যাঁ, এমএসসি করার পরে। তো আমি তোদের বলি, যদি ক্যাম্পাসিং চাস মাস্টার্স করার সময়, মাস্টার্স করতে করতে ক্যাম্পাসিং এর জব, তো বেস্ট জিনিস কি বলতো, হয়তো ওরা হচ্ছে আইআইটি ধানবাদ থেকে জিও ফিজিক্স নিয়ে পড়াশোনা কর, বা এনআইটি ওরাঙ্গেল থেকে পড়াশোনা কর। এনআইটি ওরাঙ্গেলে যে আরো ক্যাম্পাসিং হয়, লেভেলের ক্যাম্পাসিং হয়, ঠিক আছে পুরা। ওটা হয়তো অনেকের মনে হতে পারে স্যার এটা তো আইআইটিও না, এনআইটি হইলেও ওর বহুত ডিমান্ড। ওকে, তো এনআইটি ওয়ারাঙ্গল থেকে প্রচুর ক্যাম্পাসিং হয়, কিন্তু ভালো ভালো ক্যাম্পাসিং হয়। অবভিয়াসলি এইদিকে স্টুডেন্টের ক্ষেত্রে একটু ওই 2 বছর 3 বছর থাকা চাপ। ইয়ার ক্ষেত্রে 3 বছর, এনআইটি ওয়ারাঙ্গল 3 বছর, কারণ ওখানে তোকে হচ্ছে এমএসসি ডিগ্রি দেয় না, এমএসসি প্লাস টেক ডিগ্রি দেয়, ঠিক আছে। তো যেহেতু এমএসসি 2 বছর আর টেক ডিগ্রির জন্য 1 বছর, তো 3 বছর দেয়। ওখানে একটু খাওয়া দাওয়া একটু প্রবলেম হয়, কারণটা ইয়ার কথা। হ্যাঁ, এনআইটি ওরাঙ্গেল তামিলনাড়ু বেবি, আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না, তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ওইদিকে কোনো একটা হবে আর কি। তো এনআইটি ওরাঙ্গেলে প্রচুর ক্যাম্পাসিং হয় ফিজিক্স স্টুডেন্টের ক্ষেত্রে। তো তোরা যারা যারা ক্যাম্পাসিং চাস, মাস্টার্সে তাড়াতাড়ি চাকরি চাস, তাদের জন্য বেস্ট ওগুলা জায়গা আর কি। আর ওগুলা ডিমান্ড প্রচুর, স্টুডেন্ট নাই, ঠিক আছে, যত লোক লাগে ওই স্টুডেন্ট নাই ওগুলা যায়। যাই হোক, ফর নিউটন, হ্যাঁ, নিউটন, নিউটনের জন্য কি করবে ও, তাই বললাম, আসবে অমৃতা, আসবে ওর এই তো জয়নিং 10 তারিখে আছে, তো জয়নিং করার পর ও আসবে। মাঝখানে আসতে চাইছিল, সেদিনকে আসছে, ও এসে আমাকে ফোন করছে, আমার বাড়িতে হচ্ছে তালা মারা ছিল, আমি দার্জিলিং এ ছিলাম, তো ওই জন্য দেখা হয়নি। তোদের বলি, আমি রিসেন্টলি আমার কয়টা স্টুডেন্টের কোথায় কোথায় হইলো। অনলাইনে স্টুডেন্ট সৌগত, ঠিক আছে, ও হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল সৌগত, ওর হচ্ছে ইয়ে হইলো, সৌগতর কোথায় হইলো আইপিআর এর সাইন্টিফিক অফিসার, ঠিক আছে। আর ইয়ার হইলো হচ্ছে নামগুলো ভুলে যাই, আর একজন ওর হচ্ছে কিংসুক, ঠিক আছে, কিংসুকের হচ্ছে ইয়ে বার্কের অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট। তো যদি ঠিক করে পড়াশোনা করিস তো হয়, আর মাস্টার্স করতে করতেই হয়, ঠিক আছে। তো এমন কেউ ভাবিস না যে মাস্টার্স করতে করতে চাকরি হয় না, ঠিক করে পড়তে লাগবে, ওই কনফিডেন্স নিয়ে থাকতে লাগবে, বলে হ্যাঁ পাবো আমি। ওকে, তোর বন্ধু বান্ধব এইদিকে যাবে ওইদিকে যাবে, বহুত কিছু হবে। ওকে, কিন্তু দিনের শেষে গিয়ে মাথায় রাখিস যে তুই যদি তোর ওয়েতে থাকিস, ঠিকঠাক পথে থাকিস। আমি তোদের বলি না, অমৃতের সাথে যেদিন কথা হবে তোদের আরো গল্প শোনাবো, ওদের ব্যাচে, হ্যাঁ, কিছু কিছু স্টুডেন্ট আছে। তো আমি মানে কি বলবো, একটা স্টুডেন্ট আছে, হ্যাঁ, নাম ঠাম নিব না, আমার এই যেহেতু স্টুডেন্ট, আমার নামে সারা দিন কোথাও না কোথাও গিয়ে ভুলভাল লেখে টেকে বেড়ায়। আমি তো ওর এখন স্ট্যাটাস ফ্যাটাস দেখাও এ ও বন্ধ করে দিছি। তো আমাকে সেদিনকে ওদের ব্যাচে আর একটা স্টুডেন্ট আমাকে ওর ওর স্ক্রিনশট নিয়ে পাঠাইছে, বলে দাদা দেখো, ওরা না তখন আমাকে সবাই দাদা বলেই ডাকতো, আমি তখন বহুত ছোট ছিলাম, পড়ানো শুরু করছি, ওকে, তো জাস্ট শুরু করছি। তো ছেলে আমার নামে ভুলভাল লিখতেই থাকে, কিছু না কিছু লিখতেই থাকে, হ্যাঁ, বলে জ্যাম পড়ে কি হবে, এখনকার দিনে চাকরি হয় না, এ হো গভর্নমেন্ট চাকরি না পায়, চাকরি ইয়াতে বহুত কিছু। ছেলে এখন অব্দি কিছু চাকরি পায় নাই, ওর এই দুইটা বন্ধুর চাকরি হয়ে গেছে, ঠিক আছে। তো আমি বারবার বলি, এই যে মানুষকে ডোবাইতে যাবি না, মানুষকে বাজে কথা বলবি, তোর ওই বাজে সিচুয়েশনেই যাইতে লাগবে, আর যে উঠার সে উঠায় যাবে। তো ওই ওর যে বন্ধুগুলা যারা আছে ওদের সাথেই পড়ছে, ওরাও চাকরি পাওয়া গেছে, ওরা বড় বড় জায়গায় যাচ্ছে, আমিও আমার ওই লেভেল থেকে বহুত লেভেল উপরে উঠে গেছি, আমি কত উপরে উঠছি আমি জানি। ওকে, তো ওই যে মাঝখান থেকে যে দুই একটা ওগুলা ভুলভাল বলতে থাকে না, তো ওগুলার হচ্ছে ওগুলাই আছে। তারপরে তোদের বলি, আমি ইউটিউবে যাই না, মাঝে মাঝে কমেন্ট সেকশনে আইসা, কার যে খায়া কাজ নাই এত টাইম থাকে, আইসা আইসা বহুত গালি গালি লেগে যায় না, আমি কারণটা তোরা এত ভিডিওর মধ্যে খুঁজে পাবি না। আর আমার তো হচ্ছে রিসেন্ট কমেন্ট আসলে ওটাই ফার্স্টে আসে, হ্যাঁ, আমার ইউটিউব স্টুডিওর ভিতরে। তো কেউ কেউ না এসে এমন গালি দিয়ে চলে যায়, ঠিক আছে, মানে বহুত ধরনের গালি, শোনানোর মতো না। তো আমার যা মজা লাগে, আমি কি বাহ, মানুষের এত টাইম আছে গালি দেয়, তারপরে সুন্দর করে ইগনোর করে যাই, কারণটা আমি নেগেটিভ লোককে নিয়ে না চর্চা করতে চাই, খালি দেখি আমি কি বাহ, তোর টাইম নষ্ট করতেছিস তো ভেরি গুড, তুই টাইম নষ্ট করতে থাক। তো আমি বারবার বলি, ধর না একটা জিনিসকে ফোকাস কর, ওই ফোকাস নিয়ে আগাইতে থাক, হ্যাঁ? বেশি এইদিকে ওইদিকে যাবি তো বহুত মুশকিল, হ্যাঁ, বেশি এইদিকে ওইদিকে করতে নাই। যাই হোক, আয়। আর তোরা যে স্মার্টলি, আমি তোদের বলি, আমার মনে আছে অমৃতরা যখন পড়তেছিল তখন হচ্ছে করোনার সময়কার স্টুডেন্ট ওরা। তো করোনার জন্য অফলাইন ব্যাচ বন্ধ হয়, চালু হয়, মানে একবার গাইডলাইন আসে আসে না, এমন টাইপের চলতেছিল না।
কিছুদিনের জন্য বন্ধ হয় খোলে, বন্ধ হয় খোলে, এই চলতেছিল। তো তখনকার ভাই ওরা যখন পড়তো না, তো কয়েকজন ধরি না বাড়ির পাশে যারা ওরা অফলাইনে আসতো, অমৃতের বাড়ি একটু দূরে ছিল, ওই পুন্ডিবাড়ির ওইদিকে বাড়ি, কুচবিহারের স্টুডেন্ট চিনবি পুন্ডিবাড়ি, তো পুন্ডিবাড়ির ওইখানে বাড়ি ওর। তো ও হচ্ছে প্রত্যেকদিন আসা যাওয়া করতো এখান থেকে। আহ তো অনেক সময় হয়তো ও আসতে পাইতো না, তো ইয়েই শুনতো, কি বলে হচ্ছে অনলাইনে পড়তো। এবার তখনকার দিনে আমার অনলাইনের সেট আপ মানে হাইব্রিড ব্যাচের জন্য অনলাইন সেট আপ অত ভালো ছিল না। আমি তখন হয় অনলাইন পড়াইলে অনলাইনে পড়াইতাম, বা অফলাইন পড়াইলে অফলাইনে পড়াইতাম। এখন যেমন তোদের হাইব্রিড ব্যাচ চলতেছে, অফলাইনের এখানে বসে আছিস, অনলাইন ওখানে আসিস, তো তখন আলাদা ছিল। বাট ওদের আমার মনে আছে মাইকও ভালো ছিল না, তখন ফিজিওলজি অ্যাপও ছিল না, কিছুই ছিল না। বাট ছেলে পেলে ওরা যারা যারা পড়তো, আজকে সবাই ভালো ভালো জায়গায় আছে, আমি রিসেন্ট যাদের জব হয়েছে তাদের কথা বলতেছি। তো ওরা ওই নয়েজের মধ্যেও শুনতো, ঠিক আছে? এখন তো তোদেরকে আমি কত ফ্যাসিলিটি দিয়ে দিছি, বাট ওরা নয়েজের মধ্যেও শুনতো, কারণটা ওদের ভালো বইতো, ওদের এটা কনফিডেন্স ছিল আমি এখান নিয়ে অনেক কিছু করব। এখনকার দিনে না বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে দেখি, কারণটা চারপাশে এত বড় বড় কোচিং সেন্টার আসছে না, ইনসিকিউরিটি তৈরি করে দিছে মানুষের ভিতরে। বলে ভাই তোর হাতে তো একটাই জিনিস আছে, হয় মেডিকেল না হয় কি আছে, যেই তার বাকি বাকি তো পৃথিবীতে কিছুই হইতেছে না। এর মেন কারণ হচ্ছে বড় বড় কোচিং সেন্টার গুলোর পিআর টিম, তোরা বুঝতেও চিস না কি হারে ভয় দেখাইতেছে। অন্যতে কিছু দেশ নেই, একটু বড় হবে তারপরে দেখাবে আরে গভর্নমেন্ট জব এইটা এই লাইনেই তো আছে, খালি তো সিজিএলই দিতে পারিস বা এটাই দিতে পারিস, তাছাড়া তো উপায় নেই তোদের। হ্যাঁ, তো ওইগুলা যে কোচিং সেন্টার পিয়ার দ্বারা মানুষের মধ্যে ইনসিকিউরিটি তৈরি গেছে। বলে তোরা ফিজিক্সের স্টুডেন্ট জাম্প পড়ে কি করবি, কিছুই তো হয় না। আরে বহুত কিছু হয় তোদের ঠিক করে থাকিস তুই। হ্যাঁ, তো এমন ইনসিকিউরিটি তৈরি করে দিছে। আমি তোদের বলি যে তোদের মধ্যে দেখবি ইনসিকিউরিটি অলরেডি কাজ করতেছে, ধরে তোদের কোনো বন্ধু বান্ধব ধরে জিডিএস এ ঢুকছে, এখানে ঢুকছে, ওখানে ঢুকছে। তোরা একটা জিনিস ভাব, এখনকার দিনে তুই ঠিক আছে তোর কোনো বন্ধু বান্ধব জিডিএস এ ঢুকছে, আমি জিডিএস এর কাউকে খারাপ বলতেছি না, বাট খারাপই, ঠিক আছে, রিয়েলিটিটা বস। ওকে, তুই 15,000 টাকা 17,000 টাকার জন্য একটা চাকরি করতেছিস, তুই ভাবিস যে লাইফে তোর পরবর্তীতে কি ডেঞ্জার সাইন আসতেছে। 15,000 টাকায় দিয়ে কারো লাইফ চলতে পারে। তো এখন হয়তো তোদেরকে ইনসিকিউর লাগতেছে, কিন্তু তুই যদি কনফিডেন্স নিয়ে পড়াশোনা করিস না, ঠিক করে পড়াশোনা করিস, ওকে, এই যে মানুষ 1 লাখ 1.5 লাখ টাকার চাকরি পাওয়া যাইতেছে, ওকে, মানুষ তার থেকেও বড় বড় চাকরি পাওয়া যাইতেছে। তুই তুই ভাবতেছিস একটা জিনিস, 70-80 হাজার 90,000 1 লাখ 1.5 লাখ 2 লাখ চাকরি পাওয়া যাবে। তুই এই যে তোর যে বন্ধুটা জিডিএস পড়ে 17,000 করে কামাইতেছে, ওর 3 মাসের 4 মাসের 5 মাসের স্যালারি তুই 1 মাসে তুলে নিবি, কিন্তু ওর জন্য তোকে টাইম দিতে লাগবে। আমি তো বারবার বলি জিডিএস একটা বহুত বড় স্ক্যাম। ওকে, সরকার বড় বড় ভালো ভালো মাইন্ড গুলাকে তুলে তুলে নিয়ে যাইতেছে, নিয়ে যায় কি কাজ করতে, পিয়নের কাজ করাইতেছে। আমি পিয়নকে অপমান করতেছি না, বাট বস বলে তুই এখনকার দিনে কেমন করে তোর 15-16 হাজার টাকা দিয়ে সংসার চলতে পারে? তুই এখন বাপের আন্ডারে খাস, ছোট বাচ্চা আছিস, ওই জন্য মনে হইতেছে যে ঠিকঠাক 17,000 আছে, আমার পকেট খরচা চলে যাইতেছে। কিন্তু যখন বড় হবি, তোর সংসার চালাইতে লাগবে, তোরা তখন কি করবি? হ্যাঁ, আর যেটা ভাইবে ভাবে যাইতেছিস না জিডিএস এ গেলে পরবর্তীতে প্রমোশন হয় এটা হবে, ইম্পসিবল। ঠিক আছে, ওটা আগেকার যুগে হয়তো, কারণ তোদের হায়ার অর্ডারে অত ইয়েই নাই, সিটি নাই, তোরা যত হারে জিডিএস নিতেছে, তো কোন সা সবার প্রমোশন হবে? পসিবলই না। হ্যাঁ, তো সাবধান, যেটা চুজ করবি একটু ফোকাস রাখা। হ্যাঁ, তবে আমি যেগুলো বলতেছি এগুলা লাইন যদি যায় জ্যাম ঠ্যাম, এটা কিন্তু হার্ডকোর লাইন, একটা টাইমে গিয়ে তোকে ইনসিকিউরিটি ফিল হবে। বলে আমার বন্ধু বান্ধব তো চাকরি পাওয়া গেছে, 15,000 হইলেও তো করে, 20,000 হইলেও তো আমি কি করতেছি, এগুলা ফিল হবে। কিন্তু যেদিন করবি ওই দিন বহুত কিছু হবে। ঠিক আছে, তোদেরকে আমি পারফেক্ট এক্সাম্পল সামনে থেকে দেখাইতেছি। ওকে, একটা টাইমে আমি যখন আমি কতগুলো চাকরি ছাড়ছি, আমি এখন অব্দি কি কি চাকরি ছাড়ছি, প্রথমে হচ্ছে এমটিএস এর চাকরি ছাড়ছি, ঠিক আছে, তো জিডিএস এরও দাদা, ঠিক আছে, অত বড় না বাট ঠিকঠাক, জিডিএস এর থেকে তো বড়ই আছে। তো এমটিএস এর চাকরি ছাড়ছি, সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্ট অফিসে। হ্যাঁ, তো এমটিএস এর চাকরি ছাড়ছি, তারপরে হচ্ছে সব থেকে বড় চাকরি হচ্ছে ইয়ে ছাড়ছি, এনপিসিএল ছাড়ছি, ঠিক আছে, নিউক্লিয়ার সায়েন্টিস্ট, মানে যেটা তোদের হইতে বলতেছি আমি ওটা ছাড়ছি। ওকে, তোদেরকে ছোট দেখাই দিছি না, বাট হ্যাঁ ওইটাও অনেক বড় চাকরি। ওকে, তো এনপিসিএল ছাড়ছি, তারপরে কোচিং সেন্টার তো সাইডেই দে, বহুত বড় বড় কোচিং সেন্টার গুলোর কথা, গভর্নমেন্ট জব এগুলা, ঠিক আছে, আর কোচিং সেন্টার ওগুলা স্যার। তো আমি যখন চাকরিগুলো ছাড়তেছিলাম না, একটা টাইমে নিজের প্রতি ইনসিকিউরিটি আসে, বলে
সত্যি সত্যি আমি পরে যেটা ভাইবে চলতেছি ওটা করতে পারবো তো? তো ভয় তো লাগে, সবার ভয় লাগে সত্যি কথা। আরো যদি আমাদের মতো লোক যারা চাকরিটাকে ছাড়ছি না, আমরা প্রচুর বন্ধু বান্ধব আছি, আমাদের বন্ধুর গ্রুপটা অমন, মানে চাকরি ছাড়ার জন্য ওস্তাদ, সবগুলো চাকরি পেয়েছে কিন্তু সাইডে দিছে বেশিগুলাই। তো আমি যাই হোক, ইনসিকিউরিটি আসে, বিশেষ করে আরো যেগুলো চাকরিটাকে ছাড়ি না যখন, মানে এখনকার অবস্থা বলি, আমরা বন্ধু বান্ধব না, সেই কনফিডেন্স। সেদিনকে একটা বন্ধুর সাথে গল্প করতেছিলাম আমি, ও এখন কিন্তু অনেক বড় কোম্পানি তৈরি করে ফেলছে, ও বহুত কামাই করে, হ্যাঁ, মানে আমার থেকে তো কয়েক কয়েক গুণ কামাই করে। ওর টাকা দেখলে, ওর এমন ধরে এখনকার দিনে ওর কামাই এমন জায়গায় গিয়ে দাঁড়াইছে, ঠিক আছে আমার গাড়িটা ধরে নে, এটা বাইক দেখছি ভালো লাগতেছে, চল নিয়ে নেই। তো ও ওই লেভেলে চলে গেছে যে বাইক নেওয়ার সময় 4 লাখ 5 লাখ টাকায় ওর ভাবতে লাগে না এখন যে ও আমার এটা পছন্দ আছে, আমি এটা এটার জন্য এ করতে লাগবে, ও নিয়ে নেয়। ঠিক আছে, তো বুঝতেই পারতেছিস ও ওই লেভেলে গেছে, হ্যাঁ। তো আমরা কিছু বছর আগে, 2-3 বছর আগে যখন গল্প করতেছিলাম না এগুলা, আমি ও সবগুলো হচ্ছে চাকরি ছাড়া লোক। তো নর্মালি কি হয় বলতো, সেই কনফিডেন্স, যারা যারা চাকরি ছাড়া বিজনেসে আসিস তাদের না কনফিডেন্স আলাদাই, বলে ইয়েস আমার তো কইরে দেখাইতেই লাগবে এ ও। কিন্তু যদি একদিন জ্বর হয়ে যায় ভাই, কনফিডেন্স জিরো। ঠিক আছে, মনে হয় যদি আজকে কিছু হয়ে যায়, আজকে প্যারালাইজড হইলাম বা আজকে কিছু হইলাম, তোর আর টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, সেদিনকে সেই ভয় লাগে, হ্যাঁ। তারপরে আবার যেদিন ইয়ে হয়ে যাবে, সুস্থ হবি, এটা আর কি আছে আমার দ্বারা, তো এবার সবকিছু হয়ে যাবে, মানে এমন হচ্ছে খেলা চলতে থাকে। তো আমি রিসেন্টলি যে জিনিসটা দেখতেছিলাম যে হ্যাঁ, ওই ইনসিকিউরিটি আর এখনকার দিনের পাপ্পুর মধ্যে আমি বহুত ফারাক দেখি। বলে আমি ওই যে সাহসটা নিছিলাম, বলে আমি কম টাকা রোজগার করবই না, আমার ধনী হইতে লাগবে, ঠিক আছে, ওই যে সাহসটা দেখে আমি এটা নিছি। তারপরে এখন মনে হয় মাঝে মাঝে, আহ, আমার এই স্টুডেন্ট, বহুত স্টুডেন্ট জিডিএস এ চাকরি করে, আমি কাউকে অপমান করতেছি না, বাট আমি তোদের সবার লাইফের অবজেক্টিভও আলাদা হইতে পারে, হ্যাঁ না, সবাই কে বলছে যে আমার মতোই হইতে লাগবে, বা সবাই আলাদা আলাদা করে ভাববে, সব ঠিক আছে। বাট আমি এখন মাঝে মাঝে দেখি, যখন ভাবি যে ঠিক আছে, বা কেউ যখন মিষ্টি টিষ্টি নিয়ে আসে আমাকে খাওয়াইতে টাওয়াইতে, অবভিয়াসলি তোরা যখন চাকরি পাবি নিয়ে আসবি, ভালো কথা। বাট আমি মাঝে মাঝে একাই একাই যখন কথা বলি যে এই স্টুডেন্টের মধ্যে যে পোটেনশিয়াল ছিল, ও পোটেনশিয়ালটাকে ইউজই করলো না। আমার রেসপেক্টে ভাবতে চাই না, তারপরেও একটা টাইমে না এসে যায়, যেহেতু আমি তোদের গুরু, না, তো আমি চাই তোদের একটু ভালোই হোক। ওই ভালো রেসপেক্টে যখন ভাবি, আমি মাঝে মাঝে ভাবি, এ সারা মাসে যে স্যালারি পায়, আমার তো মাঝে মাঝে একদিনে ওর থেকে বেশি কামাই করে নিই, হ্যাঁ। তখন আমার মনে হয় আরে আমি একদিনে কামাই করতেছি, ও সারা মাস কাজ করবে, কাজ করে হচ্ছে এই টাকাটা পাবে, কেমন কাজ চলবে, বলতে পারি না তোদেরকে, স্বাভাবিক জিনিস, কারণটা তুই তোর খুশি হয়ে চাকরিটা করতেছিস সবকিছু। বাট অ্যাজ এ গুরু হিসেবে না, তুই সবসময় চাই যে সবার লাইফটা ভালো হোক, ঠিক আছে। আমাকে তোরা গুরু দক্ষিণে দিতেছিস, তারপরে আমি আজকে এটা কথা বলতে পারি যে তুই 1 মাসে যা পাইতেছিস আমি একদিনে কামাই করে নেই, ওকে। তো মাঝে মাঝে তখন হচ্ছে খারাপ লাগে যে এর পটেনশিয়াল ছিল, আর একটু যদি টাইম দিত, একটু যদি নিজেকে নিয়ে নার্চার করতো। তো অ্যাকচুয়ালি না, তোদের অনেকের মধ্যে ওই লো কনফিডেন্স ইনসিকিউরিটি কাজ করে, তার জন্য আর ফ্লারিশ করতে পারিস না। তো হ্যাঁ, সবাই ফ্লারিশ করতেও পাবি না, বাট যার শক্তি আছে, যার সাহস আছে, যে বক বক বেশি না করে কাজ করিস, হ্যাঁ, ঠিকঠাক, সে টিকে থাক, বহুত ফ্লারিশ করে যাবে। আমি এতটুকু বললাম, ঠিক আছে। আর সময় দিলে একটু বহুত কিছু হয়ে যায়। আমি যেমন, আমি সবসময় বলি, আমি আজকে বলতেছি আমি কামাই করতেছি এও, বাট আমি না সবসময় ভাবি যে এখনো আমি কিচ্ছু করতেছি না, আমার পটেনশিয়াল অনুযায়ী আমি এখনো কিচ্ছু করিনি, ঠিক আছে, আমার বহুত কিছু করা এখনো বাকি আছে। আর এই বয়সে আমি নিজেকে যখন দেখি, ঠিক আছে, এটা স্বীকার করা উচিত কি উচিত না জানি না, বাট আমি রিয়েলিটিতে বলতেছি, আমি আমাকে যখন দেখি, আমার মনে হয় পাপ্পু তোর এখানে থাকার কথাই না, ঠিক আছে, তুই আরো বহুত কিছু করার কথা, মানে এই বয়সে, আমি যে বয়সটায় আছি। মানুষ হয়তো আমাকে বলবে, আমার বাড়ির লোক আমাকে বলে সাকসেসফুল, যেমন রিসেন্টলি আমার মা আমাকে একদিন বলতেছিল, আমার মা বাবা আমার বিরুদ্ধে ছিল এক সময়, ঠিক আছে, স্বাভাবিক জিনিস, চাকরি ছাড়তেছিস, এ করতেছিস, ও করতেছিস। তো রিসেন্টলি আমার মা বলতেছিল যে আহ, আর আমার তো একটা স্বপ্ন হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরে যাব, তা মা বাবা কোনোদিন বিশ্বাসই করে নাই যে ওয়ার্ল্ড ট্যুরে যাওয়ার মতো টাকা পয়সা কামাই করতে পারবে আমার বাচ্চা, ঠিক আছে, তো কোনোদিন কনসিডারই করে নাই যে এই লোকটা। বাট এখন দেখতে দেখতে বুঝতেছে, আরে ঠিকঠাক কামাই করে, তার মানে এটা ওয়ার্ল্ড ট্যুরে যাবে, ঠিক আছে, এখন না অ্যাকসেপ্ট করে নিছে, বলে এ তো ওয়ার্ল্ড ট্যুরে যাবেই, ঠিক আছে, আর যা বলে তা কইরা দেখায়। তো মা বাবা এখন না বিশ্বাস করতেছে। এবার মা রিসেন্টলি বলতেছিল যে
আমার ভাইয়ের জন্য সামথিং একটা কিছু কেনার কথা বলতেছিল। হ্যাঁ, বলে যে তোর ভাই তো চাকরি করবে, কিন্তু ওর চাকরির টাকা দিয়ে কি হবে না করবে, ওর সংসারের পরবর্তীতে কি কোথায় দাঁড়ায়, তো তুই ওয়ার্ল্ড ট্যুরে যাওয়ার আগে এইটা তো অন্তত তোর ভাইকে করে দিয়ে যাস। হ্যাঁ, তাই আমি মার চোখে যেদিন দেখতেছিলাম না, একটা খুশিও লাগতেছিল, মানে নিজের প্রতি একটা গর্ব হইতেছিল, বলে হ্যাঁ মা বাবা ওটা ফিল করতে পাইতেছে এখন ছেলের প্রতি, যে হ্যাঁ এ যেটা করতে চাইছে ওটা করতে পারছে। ইভেন আমার ভাই যে চাকরি করবে বা চাকরি করে, তার তার থেকেও বেশি কিছু তো করতেছি, যার জন্য ভাইকে বলতেছে, বলে ভাইয়ের জন্য এটা কইটা থেকে যা অন্তত। ওকে, তো আমি তো ওয়ার্ল্ড ট্যুরে যাবো। হ্যাঁ, আহ, এর জন্য আমি টাকা কামাই করা শুরু করছি। আমি যত কামাই করবো সারা জীবনের টাকা ওয়ার্ল্ড ট্যুরে উড়াই দেবো। আমি বড় বাড়ি টাড়ি গাড়ি টাড়ি কোনোদিন কিচ্ছু কিনবো না, আমার অকাতও নাই কেনার। আমার যে কয় কোটি টাকা জোগাড় করবো ওই কোটি টাকা আমি ওয়ার্ল্ড ট্যুরে লাগাই দেবো। ঠিক আছে, তা আমি তোদের এইটুকুই বলি। যেটা আমি বলতেছিলাম, যে আমি যখন এটা আসে না ভাবনাটা, যে হ্যাঁ ঠিক আছে মা, ওই যে এখন যখন দেখাই বলে না আমার ছেলে ঠিকঠাক পথে আগাচ্ছে, এ যাইতেছে, তখন আমার আবার মনে হয় যে না আমি কিন্তু আগাইতেছি না অমন করে। আমার অ্যাকচুয়ালি এই বয়সে আরো অনেক দূর ওঠা উচিত ছিল, কিন্তু আমি ছোটবেলায় হয়তো সাহস কম ছিল। ওকে, আমার সমাজের প্রতি হয়তো একটু বেশি ভাবনা চিন্তা ছিল, যে সমাজ কি ভাববে, এই কইরে করে আমি বহুত কিছু ইয়া করে ফেলছি। তো প্রথম কথা তো লজ্জা শরম ছাড়ো, যেটা আমি এখনো ছাড়তে পারিনি। আমি তোদের বলতেছি তো, কিন্তু আমি ছাড়তে পারিনি এখনো। আমি এখনো বহুত কিছুতে লজ্জা পাই, মানে এই লোকটা কি ভাববে। কমছে, অনেক কমছে, বাট এখনো হয় না মানে একদম জিরো। সমাজ কি বলতেছে যাই আসে না। আমি এই জন্য চাই মাঝে মাঝে, আমার এমন মনে ভাব যায় যে তুই যদি বড় লোক হইতে চাস না, তাহলে হচ্ছে ছোট কাজ করতে লাগবে। ছোট কাজ বলতে সমাজ যেটাকে ছোট কাজ দেখে। মানে আমি চাই যে এখনকার দিনে আমি হঠাৎ করে রাসমেলা চলতেছে, রাসমেলায় গিয়ে বেলুন বিক্রি করি, কারণটা আমাকে দেখে মানুষ হাসবে জানি, কিন্তু ওই হাসিটাই আমার দরকার, যে আমি আমার ইনসিকিউরিটি গুলাকে দূরে সরাইতে পারি। হাসুক, কিন্তু আমি 15 টাকার বেলুন কিনে আমি যাতে 10 কি বলে হচ্ছে 25 টাকা বা 20 টাকা বিক্রি করতে পারি, 5 টাকা লাভ করতে পারি। ঠিক আছে, তো এটা শেখা খুব ইম্পর্টেন্ট। আর আমার এইটা খুব দরকার, মানে আমি আমাকে যখন দেখি না আমার মনে হয় আমার এগুলোর জন্য আটকায় আছে প্রচুর জিনিস। তো তোদের হঠাৎ মনে হইতে পারে যে আমার এত ইনসিকিউরিটি কিসের জন্য শেয়ার করতেছে। আমি চাই যে তোদের এই বয়স না বেস্ট বয়স, সবার 18-19 বছর বয়স, না? তো ওই 18-19-20, তো এইটা বয়স বেস্ট বয়স, যত লজ্জা শরম আছে ইনসিকিউরিটি আছে সব ভেঙে ফেল। ঠিক আছে, তারপরে দেখবি আর কিচ্ছু যায় আসে না। এই লজ্জা শরম ইনসিকিউরিটি বহুত জিনিস, যেটা আমাকে কুড়ে কুড়ে খায় আমাকে এই অবস্থায় ফেলছে। ওকে, আমি যদি না ভাঙতাম, তাহলে আজকে যেখানে আছি এখানেও পৌঁছে যেতে পারতাম না। এতদিন হয়তো একটা ব্যাংকে চাকরি করতাম, ছোট ছোট ব্যাংকে গিয়ে না 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 করতাম। তাই আমি ঠিকও করছিলাম। গ্রাজুয়েশনের পর আমি ভাবছিলাম যে ব্যাংকে চাকরি করি, গার্লফ্রেন্ড আছে, বিয়ে করে নেই, সংসার একদম সুখের সংসার। ঠিক আছে, তারপরে তো বুঝলাম না ভাই, ওগুলা চলবে না। তারপরে জীবনে বহুত কিছু, আজকে যেখানে আসি এর জন্য বহুত কিছু স্যাক্রিফাইস করতে লাগছে আমাকে। ওকে, জীবনের বেস্ট বেস্ট জিনিস স্যাক্রিফাইস করতে লাগছে, বাট ঠিক আছে, তুই যেটা বড় লক্ষ্য থাকলে কিছু জিনিস স্যাক্রিফাইস হয়। যাই হোক, এটাই আসি। হ্যাঁ, নিউটন বহুত গল্প করছি প্রথম দিন, সরি। এবার দেখ, নিউটনের জন্য যেটা বললাম, আমাদের কি করতে লাগবে হচ্ছে চার্জ তো নাই, তাহলে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে কাজ হচ্ছে না, কিন্তু ওকে এনার্জি দিতে লাগবে, কাইনেটিক এনার্জি। তাহলে কি করতে পারি আমরা, হিট করে কাইনেটিক এনার্জি দিতে পারি। আর হিটের ফিজিক্যাল ফর্ম কি হচ্ছে, টেম্পারেচার। তাহলে টেম্পারেচারের রিলেশন থাকবে, চল টেম্পারেচারের রিলেশন দেখি। তাহলে তাহলে এনার্জি কত হবে বলতো, নিউটনের এনার্জি কত হয়, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কেটি, তাই তো, কেটি। তাহলে সো এখানে বসাই দে, ল্যামডা ইকুয়াল টু কত হবে, ল্যামডা নিউটন ইকুয়াল টু এইচ বাই কত হবে, √2m কেবি টি। তাহলে নিউটনের জন্য এটা আসলো। এবার নিউটনের তোরা কি জানিস, সবকিছু জানিস, বসাই দে। ওকে, তারপরে এবার দেখ, ফর গ্যাস মলিকুলস, গ্যাস মলিকুলস এর জন্য কি হবে, দেখ গ্যাস মলিকুলস এর ভিতরে এবার চার্জ দিয়ে কখনো কাজ করবে করবে না, তখন কি করে গ্যাস মলিকুলের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কত হয় মনে করে দেখ। যে ইকুইপার্টিশন থিওরি কি বলে, এভরি ডিগ্রি অফ ফ্রিডমের রেসপেক্টে কত করে এনার্জি থাকে জান, ½ কেভিটি করে থাকে।
তাই তো বলে। এবার এই যে হাফ কেভিটি করে থাকে, তাহলে 3 ডাইমেনশনাল ডিগ্রি অফ ফ্রিডম কত হচ্ছে 3, তাহলে কত হবে 3/2 কেভিটি, তাহলে এটা হবে এনার্জি হবে। তাহলে এনার্জি কত হবে, মনে করে দেখ এটা ছিল এফ ইন্টু হাফ কেভিটি, প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডমের রেসপেক্টে এত করে থাকে, তাহলে ইয়ার ক্ষেত্রে কত হয়, গ্যাস মলিকুল 3D তে মুভ করতেছে, তাহলে কত হবে এফ ইকুয়াল টু ডিগ্রি অফ ফ্রিডম এফ ইকুয়াল টু 3 হবে, তাহলে কত হচ্ছে এটা আসবে, তাহলে ই কে ইকুয়াল টু কত হবে 3/2 কেবি টি। সো ল্যামডা গ্যাস মলিকুল এইচ বাই কত হবে 2m 3/2 কেবিটি। এবার আমরা কেস 2 করি। কেস 2 হচ্ছে রিলেটিভিস্টিক কেস। ফর রিলেটিভিস্টিক, হ্যাঁ রিলেটিভিস্টিক কেস মানে কি, যখন পার্টিকেলটার ভেলোসিটি কম্পারেবল ভেলোসিটি অফ হচ্ছে লাইট ভেলোসিটি ইন ভ্যাকুয়াম, ঠিক আছে, তখন ওটাকে কি বলি আমরা হচ্ছে রিলেটিভিস্টিক কেস। তো এটা যদি হয় তখন টোটাল এনার্জির ফর্মুলা কত হয়, ই ইকুয়াল টু রুট ওভার রিলেটিভিস্টিক এনার্জি পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম জিরো স্কয়ার সি টু দি পাওয়ার কত হচ্ছে 4, এগুলো তো সবাই জানিস তোরা, হ্যাঁ। তো এটা একটু সাজায় লিখি, তাহলে ই ইকুয়াল টু, দেখ ভালো করে, এম জিরো সি স্কয়ার, এটা যদি কমন নেই, কমন নিলে কি আসবে দেখতো 1 প্লাস পি স্কয়ার সি স্কয়ার বাই কত হচ্ছে এম জিরো স্কয়ার সি টু দি পাওয়ার কত হচ্ছে 4, ওকে, টু দি পাওয়ার কত আছে না হাফ থেকে বের করে নিছি এম জিরো স্কয়ার সি টু দি পাওয়ার 4, ঠিক আছে না, ওকে, হ্যাঁ ঠিকঠাকই আছে, ওকে। তাহলে এখান থেকে কত আসলো ই ইকুয়াল টু এম জিরো সি স্কয়ার 1 প্লাস, তাহলে পি স্কয়ার বাই কত হচ্ছে এম জিরো স্কয়ার সি স্কয়ার টু দি পাওয়ার কত হচ্ছে হাফ আছে। এবার এটাকে বাইনোমিয়াল এক্সপানশন করে দে, কেমন করে করতে পারি, একটা জিনিস ভালো করে দেখ, এখানে সি নিচে আছে, সি মানে কি হচ্ছে লাইটের ভেলোসিটি অনেক অনেক বেশি, তার মানে এটা কি হচ্ছে একের থেকে কম হচ্ছে, বাইনোমিয়াল এক্সপানশন করতে পারি, তাহলে বাইনোমিয়াল এক্সপানশন করার জন্য এটা হাফ সামনে নিয়ে আয়, হাফ ইনটু কত হবে পি স্কয়ার ইনটু কত হচ্ছে এম জিরো স্কয়ার সি স্কয়ার, ঠিক আছে, প্লাস এটা কত হবে কিউব ফ্যাক্টরিয়াল 3, তার মানে 1 বাই কত হবে 8, ঠিক আছে, তারপরে কত হবে পি স্কয়ার বাই কত হচ্ছে এম জিরো স্কয়ার সি স্কয়ার টু দি পাওয়ার কত হচ্ছে তার হচ্ছে স্কয়ার, ওকে, তারপরে প্লাস কি করবে হায়ার অর্ডার নেগলেক্ট করে চলবো, তাহলে হচ্ছে দরকার নাই হায়ার অর্ডারের। তো এটা দিয়ে যদি গুণ করে দেই তাহলে কি পাবো আমরা এনার্জি, এনার্জি ই ইকুয়াল টু কত পাচ্ছি এম জিরো সি স্কয়ার প্লাস হচ্ছে এম জিরো সি স্কয়ার এখান থেকে কেটে যাবে, তাহলে কত পাবো আমরা হচ্ছে একটা এম জিরো থাকবে সি স্কয়ার কাটতে থাকবে হাফ ইনটু, তাহলে পি স্কয়ার বাই কত হচ্ছে 2 এম জিরো, ঠিক আছে, এটা পড়ে থাকলো মাইনাস, তাহলে এটা হচ্ছে স্কয়ার একটা গেল এম জিরো স্কয়ার সি স্কয়ার, তার মানে কত হচ্ছে পি টু দি পাওয়ার 4 বাই কত হচ্ছে 8, আর হচ্ছে এখান থেকে একটা এম জিরো কাটে, তাহলে হচ্ছে কিউব এম জিরো কিউব সি টু দি পাওয়ার 4 সি স্কয়ার, তার মানে হচ্ছে সি স্কয়ার, ওকে প্লাস 1। এবার একটা জিনিস দেখ তোরা এখানে ভালো করে একটু লক্ষ্য কর, এই যে এম জিরো সি স্কয়ার আছে ইকুয়াল টু এম জিরো সি স্কয়ার, এটা হচ্ছে রেস্ট মাস এনার্জির রেসপেক্টে আসে না, এটা কি হচ্ছে রেস্ট মাস এনার্জি, রেস্ট মাস এনার্জি, এই পাশের পুরো পার্ট যেটা আছে না, পুরো পার্টটার নাম কি হচ্ছে দেখ, এইটা আছে কাইনেটিক এনার্জি ডিউ টু রিলেটিভিস্টিক কেস, মানে নন রিলেটিভিস্টিক এর ক্ষেত্রে কত হয় ই ইকুয়াল টু এম জিরো সি স্কয়ার, আর এটা হেডিং কি দিছি রিলেটিভিস্টিক, রিলেটিভিস্টিক এর জন্য কি আসছে এই টার্মগুলো আসছে না,
তাহলে এই টার্মগুলো কি আসছে, কাইনেটিক এনার্জি ডিউ টু রিলেটিভিস্টিক এফেক্ট। ওকে, তাহলে এটা কি লিখতে পারি, প্লাস কাইনেটিক এনার্জি। এটা কিসের জন্য আসলো, কাইনেটিক এনার্জি ডিউ টু কি হচ্ছে, রিলেটিভিস্টিক কেস। ঠিক আছে, তাহলে কাইনেটিক এনার্জি ডিউ টু রিলেটিভিস্টিক। ওকে, তো মাথায় রাখিস বাকি যে পার্টটা আছে। ওকে, নাও তাহলে ই ইকুয়াল টু কি দেখলাম, রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস কত হচ্ছে, এম জিরো স্কোয়ার সি টু দেওয়ার কত হচ্ছে 4। এবার ই ইকুয়াল টু কত গেল, এম জিরো সি স্কোয়ার প্লাস কি হচ্ছে, কাইনেটিক এনার্জি। ঠিক আছে, তো কাইনেটিক এনার্জিকে একবার কি দিয়ে লিখি আমরা, ই কে দিয়ে লিখি, টোটাল এনার্জি ইকুয়াল টু কত, রেস্ট মাস এনার্জি প্লাস কি হচ্ছে, কাইনেটিক এনার্জি। তাহলে কত হচ্ছে, রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জি স্কোয়ার সি টু দেওয়ার কত হচ্ছে 4। বোথ সাইডে স্কোয়ার করে দেই, তাহলে কত হচ্ছে, এম জিরো সি স্কোয়ার প্লাস কত হচ্ছে, কাইনেটিক এনার্জি তার স্কোয়ার প্লাস কত হচ্ছে, পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জি স্কোয়ার সি টু দেওয়ার কত হচ্ছে 4। তাহলে কত হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, 2ab পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দেওয়ার কত হচ্ছে 4। ওকে, কিছু কাটাকাটি যাবে, এম জিরো সি টু দেওয়ার 4, এম জিরো কি হচ্ছে, সি টু দেওয়ার 4 কেটে যাচ্ছে। তাহলে কত আসলো এখান থেকে হচ্ছে, ই কে স্কোয়ার প্লাস 2 ই কে এম জিরো সি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, পি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, এখান থেকে তোর হচ্ছে পি এর মান লাগবে, পি এর মান বসায় দেয়, তাহলে কি পাবে হচ্ছে ওই প্লেন থেকে কিন্তু ক্যালকুলেট হয়ে গেল। ঠিক আছে, তো এটা কিসের জন্য আসবে হচ্ছে, ওই প্লেন যেটা পাবো হচ্ছে ডিউ টু রিলেটিভিস্টিক কেস হয়ে গেল, সিম্পল জিনিস কর। তাহলে কত আসলো, পিসি ইকুয়াল টু রুট ওভার ই কে কমন নিলাম, কত পেলাম, ই কে প্লাস 2 এম জিরো সি স্কোয়ার। ঠিক আছে, নাও ওয়েভ লেন্থ কি হয়, ল্যামডা ইকুয়াল টু দেখ এইচ বাই পি। ওকে, এবার দেখ ফর এক্সাম্পল হিসেবে বল, ফোটনের ক্ষেত্রে দেখতেছি রিলেটিভিস্টিক কেস, মানে যেটার ভেলোসিটি কিসের সমান হবে, লাইটের ভেলোসিটির সমান হবে, আশেপাশে হবে। ফর এক্সাম্পল ফোটন, তাহলে ফোটনের রেস্ট মাস কত হয়, এম জিরো জিরো হয়, তাহলে কত আসবে, ইকুয়াল টু কত হচ্ছে, পিসি। তাহলে এখান থেকে কি লেখা যায়, বা এটাকেই সাজায় লিখতে পারি, অত কিছু বাদ দে, ফোটনের জন্য আমরা পরে করবো। দেখ উপরের নিচে কি করতে পারি আমি, হয় সি দিয়ে কি করে আমার মাল্টিপ্লিকেশন করে দিলাম, তাহলে কত হচ্ছে, ল্যামডা ইকুয়াল টু কত আসলো, এসি বাই পিসির মান কত এটা, তাহলে হচ্ছে ই কে ইন্টু কত হচ্ছে, ই কে প্লাস 2 এম জিরো সি স্কোয়ার। ঠিক আছে, এসি বাই ই কে প্লাস 2 এম জিরো সি স্কোয়ার। তো এটা কি সেটা, ওয়েভ লেন্থ ডিউ টু রিলেটিভিস্টিক মোশন, ডিউ টু রিলেটিভিস্টিক মোশন। ফর রিলেটিভিস্টিক মোশন লাগে না, তোদের আমি তোদের সিনিয়র দাদা দিদিদের কথা বলতেছিলাম না, আমি রিসেন্টলি কিছুদিন পরে তোদের একটা খবর দেব, আগে বলে রাখতেছি। ঠিক আছে, তোদের এই ফিজিজি থেকে এইখানেই পড়াশোনা করা, ঠিক আছে, একটা বাচ্চা, ঠিক আছে, এখন বড় হয়ে গেছে, তো কিছুদিন পরে একটা বহুত বড় জায়গায় যাইতেছে, কিছুদিন পরে তোদের ও একবার চলে যাক, তারপরে আমি খবর দেব। হ্যাঁ, আগে বলা উচিত না কোনো কিছু, কারণটা যতদিন ইয়ে হয় নাই না একটু, যেমন অমৃতের ঘটনাটা, ওর মেডিকেল কমপ্লিট হইলো 5 তারিখে, 3rd নভেম্বর, তারপরে আর কি বললাম, কারণটা অবভিয়াসলি আমরা জানি চাকরি পাইছে, কিন্তু
হয় না একদম কনফার্ম না হলে মানে কনফার্ম সবই কনফার্ম তারপরে হয় না মানে একটু জন্য যদি কোনোদিন কোনো কিছু হয়ে যায় কিছু জিনিস একটু পরে বলতেছি বাট অমৃতা যেমন ও আমাকে আগেই মেসেজ করছে আমি সেদিনকে স্ট্যাটাস পরে দিয়েছিলাম পরে আর কি ও ফোন করলো দাদা এখন মেডিকেল টেডিকেল সব কমপ্লিট সব কিছু হয়ে গেছে। তো তোদের আর একটা সিনিয়র দাদা অনেক বড় জায়গায় যাইতেছে সব ঠিকঠাক থাকলে। তো এবার দেখ দেখা যাক। ওকে, তো এবার শোন তোরা যে একটা জিনিস মাথায় রাখবি এই যে রিলেটিভিস্টিক আর নন রিলেটিভিস্টিক, ঠিক আছে দুইটা কেস করাইলাম, কিন্তু তোদের যখন কোনো প্রবলেম আসবে, ওকে, যখন কোনো সিচুয়েশন আসবে তুই কেমন করে বুঝবি কোনটা রিলেটিভিস্টিক মেনে চলবে আর কোনটা নন রিলেটিভিস্টিক মেনে চলবে? এইখানে তোদের যে জিনিসটা লক্ষ্য করতে লাগবে সবার আগে ফান্ডামেন্টাল জিনিসটা বস, রিলেটিভিস্টিক মানে কি? যখন কারো ভেলোসিটি লাইটের ভেলোসিটির কম্পারেবল হবে তখন ওটাকে কি বলবো আমরা, হচ্ছে রিলেটিভিস্টিক কেস। আর যখন কারো ভেলোসিটি কি হচ্ছে লাইটের ভেলোসিটির সাথে কোনো কম্পেয়ারই নাই, নর্মাল ওয়ার্ল্ডের ভেলোসিটি 200 কিলোমিটার 300 কিলোমিটার 400 কিলোমিটার, ওকে, এগুলো যেগুলো কথা বলতেছি, একটা প্লেন দৌড়াইতেছে ট্রেন ছুটতেছে এগুলা, যখন লাইটের স্পিডের সাথে কোনো কম্পিটিশনই নেই, হ্যাঁ, তখন ওটাকে কি বলবো, নন রিলেটিভিস্টিক। এবার কথা আমরা এখানে তো বিভিন্ন গ্যাস পার্টিকেল নিয়ে পড়তেছি, সাব অ্যাটমিক পার্টিকেল নিয়ে পড়তেছি, এগুলো নিয়ে পড়তেছি। এইখানে কেমন করে বুঝবো, এখানে ভালো করে বস। সোজা কথা, ভেলোসিটি কিসের সঙ্গে রিলেটেড? ভেলোসিটি হচ্ছে এনার্জির সাথে রিলেটেড। কোন এনার্জি? কাইনেটিক এনার্জির সাথে রিলেটেড। তাহলে তোদের কাজ যেটা হবে, যে সিচুয়েশন দেওয়া থাকবে ওই সিচুয়েশন থেকে দেখবি যে যদি তোকে ওই সিস্টেমটার বা ওই পার্টিকেলসটার কাইনেটিক এনার্জি কি থাকে, হচ্ছে রেস্ট মাস এনার্জি, যেটাকে বলতে পারিস তোরা এমন করে ভাবতে পারিস পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল কথাটা ঠিক না, বাট রেস্ট মাসকে কম্পেয়ার করতে পারিস মোটামুটি। তাহলে তোদের যদি এমন হয় যে কাইনেটিক এনার্জি রেস্ট মাস এনার্জি থেকে কি হইতেছে অনেক 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 হাই হইতেছে, তখন ওটা কি হবে, হচ্ছে রিলেটিভিস্টিক কেস। আর যদি এমন হয় যে কাইনেটিক এনার্জিটা কি আছে, হচ্ছে রেস্ট মাস এনার্জি থেকে কম হচ্ছে, তখন ওটা কি হবে, হচ্ছে নন রিলেটিভিস্টিক কেস। এক্সাম্পল করাই তোরা বুঝতে পারবি, ঠিক আছে? তো মাথায় রাখিস তোদের রিলেটিভিস্টিক আর নন রিলেটিভিস্টিক কেস ডিপেন্ড করবে ওটার কাইনেটিক এনার্জি আর রেস্ট মাস এনার্জির কম্পিটিশনের উপর, কম্পারেবলের উপর। কেউ কোনোদিন ভাবিস না, দুইটা সিচুয়েশন বলতেছি, ফর এক্সাম্পল একটার কাইনেটিক এনার্জি দেওয়া আছে হচ্ছে ধরে নে 1 মেগা ইলেকট্রন ভোল্ট, আর একটার কাইনেটিক এনার্জি দেওয়া আছে হচ্ছে 500 কিলো ইলেকট্রন ভোল্ট। তাহলে তোদের নর্মাল সেন্সে কি মনে হবে যে যাদের 1 মেগা ইলেকট্রন ভোল্ট কাইনেটিক এনার্জি সেটাই নন রিলেটিভিস্টিক হবে, আর যেটার 500 কিলো ইলেকট্রন ভোল্ট এটার কথা হবে হচ্ছে নন রিলেটিভিস্টিক। কিন্তু এমন করে কোনোদিনও বলতে পারিস নাই যতক্ষণ কি দেখবি না ওটার রেস্ট মাস দেখবি না। দেখা গেল যে ইয়েটার ক্ষেত্রে রেস্ট মাস কত আছে, 1 মেগা ইলেকট্রন ভোল্টের যেটা বললাম ওটা রেস্ট মাসে ধরে কত আছে, হচ্ছে 1 মেগা ইলেকট্রন ভোল্ট আছে। তাহলে তো ওটা কি হচ্ছে কম্পিটিশনে পাইতেছে না, তাহলে ওটা নন রিলেটিভিস্টিক হয়ে যাবে। আর যেটা 500 কে এর কথা বললাম ওটা দেখা গেল রেস্ট মাস কত হচ্ছে, ধরেন হচ্ছে 3 ইলেকট্রন ভোল্ট, তাহলে 3 থেকে 500 কে অনেক বেশি না, তখন ওটাই কি হয়ে যাবে, রিলেটিভিস্টিক হয়ে যাবে। তার জন্য রিলেটিভিস্টিক না নন রিলেটিভিস্টিক এটা কম্পিটিশন করবে কার মধ্যে, কম্পারেবল করবে কার মধ্যে, যদি কি হচ্ছে কাইনেটিক এনার্জি আর রেস্ট মাস এনার্জির কম্পারেবল পাস, ঠিক আছে, ওটার উপর বেস করে প্রবলেম করবে। চলে লাগ, তো নদী আমি লিখে দিতেছি জিনিসটা, তাহলে প্রবলেম সলভ করতে আর কারো গন্ডগোল হবে না। ওকে, এটা লেখা আছে সবার, সবাই লিখছিস? ওকে, তাই লাগ, if given energy very less than rest mass energy, এটা যদি রেস্ট মাস এনার্জি থেকে অনেক অনেক কম হয়, ঠিক আছে, দেন ওই ইউজড নন রিলেটিভিস্টিক এফেক্ট। ওকে, আর যদি ইফ গিভেন এনার্জি রেস্ট মাস এনার্জির কম্পারেবল হয়,
ওকে, কম্পারেবল হয় বা ওর থেকে বেশি হয়, ঠিক আছে, দেন we used relativistic ওকে কেস। এক্সাম্পল হয়ে যাক, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে কথাটা। তাহলে দেখ, কোশ্চেন, ফাইন্ড ডি ব্রগলি wavelength of electron of energy 400 কিলো ইলেকট্রন ভোল্ট। ওকে, চল এটা সলভ করব। আর একটা কোশ্চেন, ফাইন্ড ডি ব্রগলি wavelength of proton of energy 1 মেগা ইলেকট্রন ভোল্ট। চল ইন্টারেস্টিং কোশ্চেন আমরা সলভ করি, এদিকে একটু লক্ষ্য কর। হ্যাঁ, তাহলে কি বলছে, ফাইন্ড ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ ইলেকট্রন অফ এনার্জি কত দেওয়া আছে, 400 কিলো ইলেকট্রন ভোল্ট। ওকে, এবার এইটা যে দেওয়া আছে ভালো করে দেখ, এদিকে সবাই লক্ষ্য কর। তো এই জিনিসটা আমাদের গিভেন এনার্জি আছে, তাই তো? তাহলে যদি দেখিস রেস্ট মাস এনার্জি ফর্মুলা জানিস এম সি স্কোয়ার, তো রেস্ট মাস কত হচ্ছে এম জিরো, তাহলে এম জিরো সি স্কোয়ার। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে রেস্ট মাস এনার্জি যারা জানিস, নিউক্লিয়ার ফিজিক্স যারা পড়ছি সেগুলো নিয়ে বারবার আমরা খেলছি। তো এটা কি হচ্ছে, রেস্ট মাস এনার্জি কত হয় ফর ইলেকট্রন, ই ফর ইলেকট্রন, হ্যাঁ, এটা হয় 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট। রেস্ট মাস জানিস, সি জানিস, গুণ করে দিবি জুলে পাবি, ওটাকে কি করছি আমরা ইলেকট্রন ভোল্টে নিয়ে গেছি। ওকে, তোরা বাড়িতে করে দেখিস। ওকে, এটা আসবে অ্যান্সার আসবে। ওকে, এবার এটা কি দেওয়া আছে, এটা হচ্ছে রেস্ট মাস এনার্জি গেল। ওকে, এটা কি গেল হচ্ছে রেস্ট মাস, প্রথমটা একটু লিখে করাচ্ছি না তেন গন্ডগোল হবে। এটা হচ্ছে রেস্ট মাস এনার্জি গেল। আর এটার কাইনেটিক এনার্জি কত আছে বলতো, গিভেন কাইনেটিক এনার্জি কত, 400 কিলো ইলেকট্রন ভোল্ট। এবার তোরা দেখ এটা রিলেটিভিস্টিক কেস ইউজ করবি না নন রিলেটিভিস্টিক, এটা বল আমাকে একটু। দেখ ভালো করে, এইখানে হচ্ছে হাফ মেগা ইলেকট্রন ভোল্ট না, হাফ মেগা ইলেকট্রন ভোল্ট মানে কত হচ্ছে 500 কিলো ইলেকট্রন ভোল্টের আশেপাশে না। আর এটার কাইনেটিক এনার্জি কত দেওয়া আছে, 400 কিলো ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে না। 400 আর 500 কম্পারেবল না, প্রায় তো আশেপাশেই। তার মানে এটা কি হবে, রিলেটিভিস্টিক কেস হবে না। দেখ এটাই তো বললাম, ইফ গিভেন এনার্জি রেস্ট মাস এনার্জির কম্পারেবল হয় তাহলে ওটা কি হবে, রিলেটিভিস্টিক কেস। দেখ হাফ মেগা ইলেকট্রন ভোল্ট মানে কত, 500 কিলো ইলেকট্রন ভোল্ট, এই না, ঠিক আছে। তাহলে 500 আর এটা কত দেওয়া আছে 400, তাহলে 400 আর 500 প্রায় কি আছে, কম্পারেবল আছে। তার জন্য আমরা কি করতে পারি হচ্ছে এটা রিলেটিভিস্টিক কেস ইউজ করব। তাহলে এটা যখন করব তখন আমরা কি ইউজ করব, রিলেটিভিস্টিক কেস ইউজ করব। তাহলে সো ল্যামডা ইকুয়াল টু কত হবে, এইচ সি বাই কত, রুট ওভার ই কে প্লাস 2m0 সি স্কয়ার। এবার ভ্যালুগুলো বসায় দে। তাহলে ল্যামডা এইচ সি এর ভ্যালু কত, এইচ সি এর ভ্যালু কেউ জানিস,
শোন, তোদের আমি জীবন সহজ করার জন্য একটা জিনিস বলি, নোট, হ্যাঁ। এইচ এর ভ্যালু কত জানিস? 6.62, 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত হচ্ছে 34 জুল সেকেন্ড। সি এর ভ্যালু কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। এবার এই দুটাকে যখন গুণ করবি, গুণ করলে একটা অ্যান্সার জুলে আসবে। ওকে, জুলটাকে আমরা যদি ইলেকট্রন ভোল্টে নিয়ে যাই তাহলে কত আসবে দেখ, 1240 ন্যানোমিটার ইলেকট্রন ভোল্ট। মাথায় থাকবে, এটার অ্যান্সার একবার লিখে দিলাম। তাহলে কোথায় চলে গেল? ডাইরেক্ট ইলেকট্রন ভোল্টে। কারণটা তোদের না জুলে আসবে, জুলকে আবার 1.69 1.6 ইনটু 10 টু দি মাইনাস 90 দিয়ে ভাগ করতে লাগবে, তারপরে ইলেকট্রন ভোল্ট পাবি। হ্যাঁ, অনেক কিছু কথা থাকবে, আমি একবারে এটা মুখস্থ কর, জীবন বহু সোজা হয়ে যাবে। নিউক্লিয়ার ফিজিক্সও জানিস এটা বারবার ইউজ করতে লাগে আমাদের, বা এটা এমন করে মনে রাখতে পারিস, দেখ ভালো করে, 1240 এটা ন্যানো মানে কত? 10 টু দি পাওয়ার মাইনাস 9, এটাকে করে দে ফ্যামটো, তাহলে হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট। কারণটা দেখ, ফ্যামটো মানে 10 টু দি পাওয়ার মাইনাস 15, তাহলে মাইনাস 9 থেকে 15 এ যা কত হবে 6, তাহলে এখানে কি হচ্ছে মেগা 6, তাহলে দুইটাই কি হচ্ছে সমান, বা এটা মুখস্থ রাখ। তাহলে 1240 অ্যাংস্ট্রম ইলেকট্রন ভোল্ট। এবার দেখ তো এটা ন্যানোমিটার আছে না, 10 টু দি পাওয়ার 9, অ্যাংস্ট্রম মানে কত? 10 টু দি পাওয়ার 10। তাহলে তোরা কি মুখস্থ কর, এটা আরেকটা শূন্য মুখস্থ কর। তো তোরা এগুলো যদি ইউজ করে দিস না, একবারে কি হচ্ছে কাটাকাটি গিয়ে সোজা হয়ে যাবে। তো যেটা ইউনিট দেওয়া থাকবে ওটা ইউনিট হিসেবে ইউজ করবি। দেখ নিচে কি দেওয়া আছে, এগুলা মেগা ইলেকট্রন ভোল্টে আছে, তুই এটাকে কি ইউজ করে দিচ্ছে, মেগা ইলেকট্রন ভোল্টে ইউজ করে দে, বা ইলেকট্রন ভোল্টে ইউজ করে দে, যেটা সুবিধা তুই ওটা অনুযায়ী ইউজ করতে পারিস। ঠিক আছে, এতটাই সোজা হয়ে যাবে। বা শুধু ইলেকট্রন ভোল্টে চাইস তাহলে ইলেকট্রন ভোল্টে ইউজ করে দে। যেমন এইচসির ভ্যালু, এইচসির ভ্যালু কত হবে? 1240 ন্যানোমিটার ইলেকট্রন ভোল্ট। সবকিছু ইলেকট্রন ভোল্টেই লিখে দে। তাহলে ইকের ভ্যালু কত আছে অর্পিতা? ইকে কত আছে? এটা দেওয়া আছে না? তাহলে 400 ইন্টু 10 টু দি পাওয়ার কত হচ্ছে 10 টু দি পাওয়ার 3 কিলোতে আছে, তাহলে 10 টু দি পাওয়ার 3। তারপরে ইকে কত হচ্ছে 400 ইন্টু 10 টু দি পাওয়ার কত হচ্ছে 3 প্লাস 2 ইন্টু m0 স্কয়ার, m0 স্কয়ার এত, তাহলে কত হবে হচ্ছে 0.511 ইন্টু 10 টু দি পাওয়ার কত হচ্ছে 6। বাস হয়ে গেল, কাটাকাটি করবি, ন্যানোমিটারটাকে ইয়ে করে নিবি, মিটারে করে নিবি, বাস হয়ে যাবে। ডান, এতটুক করে নিবি, তাহলে ল্যামডা যত পাবি, শোন এত কি আসবে ন্যানো মিটার, কারণটা এখানকার ইলেকট্রন ভোল্ট উপরের ইলেকট্রন ভোল্ট কি হচ্ছে কেটে যাবে। এবার দেখ এটার ক্ষেত্রে কি হবে, এটা বল তোরা। ওটা তো লিখে নিবি, পাওয়া যাবি যত আসবে। এটার ক্ষেত্রে কি হবে দেখ, ফাইন্ড ডি ব্রগলি ওয়েভলেংথ অফ প্রোটন, তাহলে কাইনেটিক এনার্জি কত দেওয়া আছে 1 মেগা ইলেকট্রন ভোল্ট। এবার প্রোটনের রেস্ট মাস এনার্জি কত হয়? রেস্ট মাস এনার্জি অফ প্রোটন কেউ জানিস? হ্যাঁ, কেউ? প্রোটনের মাস বেশি না কম? প্রোটনের মাস অবভিয়াসলি ইলেকট্রনের থেকে কি আছে বেশি, তাহলে এটার রেস্ট মাস এনার্জি কত হয় 938.5 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এবার তোরা ভাব, এটা কি হচ্ছে রেস্ট মাস এনার্জি না, রেস্ট মাস এনার্জি। তাহলে রেস্ট মাস এনার্জি কি হচ্ছে কার থেকে অনেক অনেক বেশি হচ্ছে, কাইনেটিক এনার্জির থেকে অনেক অনেক বেশি হচ্ছে না, এটা হচ্ছে তোর কাইনেটিক এনার্জি, মানে গিভেন এনার্জিটা। তাহলে এটা ক্ষেত্রে দেখ, এবার গিভেন এনার্জি রেস্ট মাস এনার্জি থেকে অনেক অনেক কি আছে কম আছে, তার মানে কি ইউজ করবি নন রিলেটিভিস্টিক কেস ইউজ করবি। তাহলে এটার ফর্মুলা কি হবে, নন রিলেটিভিস্টিক কেসের ফর্মুলা হবে। তাহলে হেয়ার মাথায় রাখিস যে m0c² প্রোটন ভেরি 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 গ্রেটার দেন কি হচ্ছে ই কে, মানে নন রিলেটিভিস্টিক কেস। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত হবে h বাই, যেটা ফর্মুলা মুখস্থ করছিলি 2m ই কে বসায় দে। ঠিক আছে, এটা এইটুকু লিখে দিয়েছিস, ডাটাটা লিখে রাখ, বহুত কাজে দেবে। তো ক্যালকুলেশনের সুবিধা করার জন্য আমি এই সি দ্বারা গুণ করে দিতেছি।
দেখ এমন করে করবি, ক্যালকুলেশনের বহু সুবিধা হবে। দেখ সিটে ভিতরে গেলে সি স্কোয়ার হয়ে গেল, তাহলে এসির ভ্যালু জানিস, এসির ভ্যালু লিখে দে 1240 ন্যানোমিটার ইলেকট্রন ভোল্ট, আর এটা হচ্ছে √2 এমসি স্কোয়ার মানে কত গেল এটা, সব মেগা ইলেকট্রন ভোল্ট আছে মেগাতেই করতে পারিস। ওকে, তাহলে একবারে লিখে দেই এটা ফ্যামটোমিটার, আর এটা কি করে দেই মেগা ইলেকট্রন ভোল্ট, একবারে সব কেটে যাবে না। তাহলে 2 এমসি স্কোয়ার, এমসি স্কোয়ারের ভ্যালু এটা দেওয়া আছে, তাহলে 938.5 মেগা ইলেকট্রন ভোল্ট। আর কত হচ্ছে ইকের ভ্যালু কত হচ্ছে 1। ক্যালকুলেশন করবি এত ফ্যামটোমিটার আসবে। তা এইবার ইন্টারেস্টিং জিনিসটা দেখতো আগে, এটার ক্ষেত্রে আমাদের গিভেন কাইনেটিক এনার্জি কত ছিল ফোটনের ক্ষেত্রে 1 মেগা ইলেকট্রন ভোল্ট, আর আমাদের ইলেকট্রনের ক্ষেত্রে কত ছিল 400 কিলো ইলেকট্রন ভোল্ট। তারপরেও এখানে কি হচ্ছে রিলেটিভিস্টিক কেস, আর এখানে কি হচ্ছে নন রিলেটিভিস্টিক, কারণটা ডিপেন্ডই করে না কাইনেটিক এনার্জি কত, ডিপেন্ড করে কাইনেটিক এনার্জি আর রেস্ট মাস এনার্জির কম্পিটিশন কেমন চলতেছে। ওকে, মাথায় রাখিস, যদি কম্পিটিশনে দেখা যায় কি রেস্ট মাস এনার্জি অনেক অনেক বেশি হয়ে গেছে, জিতে গেছে, তাহলে এটা নন রিলেটিভিস্টিক। আর যদি রেস্ট মাস আর কাইনেটিক এনার্জি কি আছে কম্পেয়ার করে সো 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 চলতে থাকে, তাহলে হচ্ছে ওরা কি হবে রিলেটিভিস্টিক কেস। ঠিক আছে, তো এটা জিনিস মাথায় রাখিস। লাগ তোদের এই কোয়ান্টাম মেকানিক্স এর লেকচারটা যারা যারা দেখতেছিস, তোদের এসকিউ আন্ডারে যারা পড়তেছিস সিধু-কানু বিশ্ব ইউনিভার্সিটি, তোদের একজন সিনিয়র দাদা, ও হচ্ছে আমার কাছে আইটি জ্যামের বেসে পড়তো, দিব্যা নাম, ও এখন যাদবপুর থেকে মাস্টার্স করতেছে, ও ভালো জিনিসের উপর করতেছে, কোনোদিন ওর গল্প শোনাবো। ঠিক আছে, আমি মাঝে মাঝে তোদেরকে থ্যাংক ইউ বলা উচিত, মানে অনলাইনে যারা যারা পড়তেছিস, তুই ভাব না আজকে কত বড় বড় কোম্পানি কাজ করতেছে, তারপরেও খুঁজে খুঁজে আমার কাছে পড়তে আসতেছিস, বিশ্বাস করে এত হাজার টাকা পেমেন্ট করতেছিস, যেটা বহুত বড় কথা। ওকে, ওই লেভেলের কন্টেন্ট পাবি এখানে, আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি তোদেরকে। ওকে, দেখ যাই হোক, এগুলো তো গেল সাব অ্যাটমিক পার্টিকেলের কথা, কি গেল ইলেকট্রন প্রোটন। আমি কি বললাম, এই মার্কারটা আছে, মার্কারটার ম্যাটার আছে, তার মানে মার্কার থেকেও কি বের হবে, ডিবলি ওয়েভলেন্থ বের হবে কি হবে না, ম্যাটার ওয়েভ বের হবে কি হবে না, হবে। তো আমরা কি করি, এমন একটা উদাহরণ নিই, ঠিক আছে, একটা বল যাইতেছে, ক্রিকেট বলের থেকে বের হইতেছে কি হইতেছে না। আর তোদের যদি এই ওয়েভ সম্বন্ধে ভালো করে বুঝতে ইচ্ছা করে কারো, তাহলে তোরা অবশ্যই অবশ্যই আমার কি হচ্ছে ফুরিয়ার সিরিজের লেকচারে অ্যাটেন্ড করবি। হ্যাঁ, আমি ফুরিয়ার সিরিজের লেকচার কোয়ান্টামের ভিতরে দিব না, আলাদা করে পড়াবো। ফুরিয়ার সিরিজ তো না, সরি ফুরিয়ার ট্রান্সফর্ম, হ্যাঁ, তো ফুরিয়ার ট্রান্সফর্মের লেকচার আলাদা করে নেব। যদি কেউ হচ্ছে ইচ্ছা করে আরো এগুলোকে ডিটেলসে শিখতে চাস, তাহলে আমার লেকচার তোরা দেখে নিস। ওকে, আর যাদের আছে তাদের তো আমি করাবোই, ঠিক আছে, বাট এটা কোয়ান্টামের ভিতরে আমি পড়াবো না, কিন্তু কোয়ান্টামের ভিতরে ওই কোয়ান্টামের খুব সুন্দর জিনিস আমরা ওইখানে আলোচনা করব, মানে ফুরিয়ার ট্রান্সফর্মের একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, যেখানে আমাদের এই ওয়েব গুলো কেমন করে কাজ করে, কেমন করে থাকে, ওগুলো আমরা দেখতে পাবো, ম্যাথামেটিক্যালি ডিরাইভ করবো আমরা। হ্যাঁ, তো গাউসিয়ান ফর্ম আমরা তৈরি করব, ওয়েব প্যাকেট তৈরি করব ফুরিয়ার ট্রান্সফর্ম দ্বারা। তো ফুরিয়ার ট্রান্সফর্মের লেকচার দেখিস, আরো ইন্টারেস্ট পাওয়া যাবে, আরো জিনিসপত্র আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, কারণটা তোদের কোয়ান্টামের ভিতরে ঢোকায় তোদের, আর আমি সিলেবাস বড় করাইতে চাই না, কোয়ান্টামের ভিতরে ফুরিয়ার ট্রান্সফর্মের তো আর কোশ্চেন আসবে না, তা আমি ওইটা তোদের আলাদা করে শেখাই দেবো। ইউনিট গুলা ভালো করে পুট করিস। লাগ, তাহলে এ বল অফ মাস
10 gram is moving with velocity, is moving with velocity 20 meter per second. Okay, find its wavelength and comment on result. চল লেখ, সবকিছু দেওয়া আছে, বের করে দে। তাহলে কি দেওয়া আছে? একটা বল দেওয়া আছে যার মাস কত 10 গ্রাম আছে, ভেলোসিটি দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে ওয়েভলেন্থ কি হবে? এইচ বাই পি। তাহলে এইচ বাই পি মানে কত হচ্ছে? মোমেন্টাম এমভি। তাহলে এইচ সবকিছুর ভ্যালু পুট করে দে। 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 এম, 10 গ্রাম 10 ইন্টু 10 টু দি পাওয়ার কেজিতে নিয়ে যা, ঠিক আছে, -3 ইন্টু 20। এটাকে কাটাকাটি কর, তাহলে উপরে গেল, ঠিক আছে। তাহলে এবার শোন ভালো করে একটা জিনিস, রেজাল্টটা কেমন পাইলাম আমরা? হচ্ছে এমন 10 টু দি পাওয়ার মাইনাস 33 অর্ডারের আশেপাশে, যেটা ভেরি ভেরি কি স্মল না? তো এটা জিনিস মাথায় রাখিস, যত হাই মাস পার্টিকেল নেবে, যার মাস বেশি আসবে মোমেন্টাম কি আসবে, যার মাস বেশি আসতেছে মোমেন্টামও কি আসবে। ওভারঅল যদি দেখিস ভেলোসিটি রেসপেক্টে যদিও বলতে লাগবে, তাহলে মাস বেশি আসার সঙ্গে সঙ্গে ল্যামডা কি হইতেছে? কমতেছে। তার জন্য মাথায় রেখে যে কোনো জিনিস, আমার যদি এই চেয়ারটা দেখিস, এই চেয়ারটার থেকেও কি বের হইতেছে? একটা হচ্ছে ওয়েভ বের হইতেছে, কিন্তু সেই ওয়েভটা এত স্মল এত স্মল এত স্মল, আমরা কি করতে পাইতেছি না, দেখতেই পাইতেছি না। কারণটা আমরা যে আমাদের চোখ দিয়ে দেখবো, ভালো করে বোঝ জিনিসটা। এইদিকে দেখ, ধরি না এই বলটা আছে, দেখ ভালো করে, এই বলটা এমন করে যাইতেছে বা এই বলটা এমন করে আসতেছে, তোর মনে হইতেছে বলটাই আসতেছে না? তোদের মনে হইতেছে বলটাই আসতেছে, কিন্তু বাস্তবে বল যদি দেখিস, হ্যাঁ, বাস্তবে বলের একটা ওয়েভ আসতেছে এমন করে, তোরা বলবি ওয়েভটা কোথায় আছে? কিন্তু এই বলের ওয়েভ হচ্ছে এত, যে ওয়েভ লেন্থ কত হচ্ছে 10 টু দি মাইনাস 33, আর আমরা ভিজিবল চোখে কতটুকু দেখতে পারি? ভিজিবল রেঞ্জ কত? 3000 থেকে 7000 অ্যাংস্ট্রম, 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম, এমনই। তো অ্যাংস্ট্রম 10 টু দি মাইনাস 10 অর্ডারের আমরা ওয়েভ লেন্থ কে দেখতে পারি। অ্যান্সার কত আসছে? 10 টু দি মাইনাস কত হচ্ছে? 15। এই জন্য আমরা এটার ওয়েভকে কি দেখতে পাইতেছি না, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কি আসতেছে? ওয়েভ আসতেছে, এখান থেকে এখানে বল ছুটতেছে, তার মানে কি হচ্ছে? এখানে আমরা ওয়েভও ছুটতেছে, ঠিক আছে। ইন্টারেস্টিং, আমরা দেখতে পাইতেছি না, তার জন্য এটা ভাবিস না কোনোদিন যে দেখতে পাইতেছি না জন্য হইতেছে না। আরে আমাদের চোখ অতটুকুই সেন্সিটিভ, মাত্র আমরা কতটুকু দেখি? আমরা 4000 থেকে 7000 অ্যাংস্ট্রম, ঠিক আছে। মাইক্রোস্কোপেও দেখতে পাবি না, ভিজি বলেই তো না। মাইক্রোস্কোপ নে, জাইস্কোপ নে, যাই নে, তোর চোখ তো কতটুকু দেখতে পাবে? ভিজিবল লেন্স, ঠিক আছে। তার জন্য এটাকে কোনোদিন কোনো কিছু দ্বারা তুই দেখতে পাবি না, ঠিক আছে। তোরা ভূতের সিনেমায় খালি দেখবি, যে ভূতের সিনেমায় দেখিস না কোনো একটা জিনিস, তোদের মজাদার জিনিস শেখাই, যে কোনো একটা জিনিস দেখবি এমন করে যাইতেছে, ভূতের সিনেমায় দেখিস না কেউ দৌড়াইলো, একটা দেখায় ছায়ার মতো দৌড়াইলো, ওটা কিন্তু অরিজিনালে হইতে পারে, হয় অরিজিনালে। তুই দৌড়াইলে মানে তোর ছায়াও দৌড়াইতেছে, ছায়া ইন দ্য সেন্স আমি তোর ওয়েবটার কথা বলতেছি, আমি এখানে ছায়া লিটারাল ছায়ার কথা বলতেছি না, ওয়েবের কথা বলতেছি। তার মানে তুই যখন এখান থেকে ওইখানে দৌড়াইতেছিস না, তোর কি করতেছে? ওয়েবটাও কি করতেছে? দৌড় দিতেছে। ওটাই তো ভূতের সিনেমায় দেখিস তোরা। হ্যাঁ, ভূতের সিনেমাটা বানায় দেখাইতেছে, কারণ আমরা অরিজিনালি, আমি এমন করে দৌড়াইতেছি মানে আমার সঙ্গে সঙ্গে ওয়েব দৌড়াইতেছে, তোরা দেখতে পাইতেছিস না, কারণ তোদের ভিজিবল রেঞ্জের ভিতরে পড়তেছে না ওটা। ওকে, বাট বাস্তবে হইতেছে না, বাস্তবেই হইতেছে জিনিসটা, ঠিক আছে। তুই, হ্যাঁ, তুই দেখতে পাবি এই ওয়েভ লাইনটাকেও দেখতে পাবি যদি তুই মোমেন্টাম স্পেসে চলে যাস, পজিশন স্পেসে দেখতে পাবি না। ওকে, মোমেন্টাম স্পেসে চলে যা, তুই দেখতে পাবি। তুই তখন কেমন দেখবি? আমি এমন করে যাইতেছি না, তোরা দেখবি আমি যেখানে আছি, শোন, এমন করে যদি যাই, মোমেন্টাম স্পেসের গল্প বলি, আমি এমন করে যদি যাই, আমার এইখানে একটা মোটা ওয়েভ দেখবি, আর দুই দিকে সরু সরু দেখবি, ঠিক আছে। ওটাকেই তো আমরা ওয়েভ প্যাকেট বলি, আমরা ওটা ডিটেলসে পরবর্তীতে পড়বো। অ্যাকচুয়ালি আমি যদি এখানে থাকি, হ্যাঁ না, এটা যদি আমি হই, তাহলে ওয়েভটা এমন করে দেখবি,
এমন করে যাইতেছে, এখানে বেশি এখানে হচ্ছে কম। কারণটা 2 দিন পরে এটাই আমরা পড়বো, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। অ্যাকচুয়ালি তো কি দেখতে পাইতেছিস, আমাকে তুই পজিশন স্পেসে আমাকে দেখতে পাইতেছিস হার্ডকর, কিন্তু মোমেন্ট অফ স্পেসে ওখানে ওটা তো বহুত আলাদা জিনিস। অ্যাকচুয়ালি আমি আসি মানে কি, ঠিক আছে, ওইখানে পজিশন গ্যাপ করে আছে, কিন্তু নিউটনের ক্ষেত্রে একটা ইলেকট্রনের ক্ষেত্রে বলতে পাবি, বলে এ আছে, ইলেকট্রনের ক্ষেত্রে একটা ক্লাউড আছে, ক্লাউড মানে কি হচ্ছে, হ্যাঁ আমি তোদের এগুলা ধীরে ধীরে বোঝাবো, ডেনসিটি না প্রবাবিলিটি, ঠিক আছে। যখন এই ক্লাউডের গল্প বলবি ডেনসিটি ডেনসিটি বলবি না, প্রবাবিলিটি, যেখানে প্রবাবিলিটি বেশি, ঠিক আছে, ওইখানে কি হচ্ছে, আমি আসবো ধীরে ধীরে, এখন না বলি মাথা ঘোরাবে তোদের। হ্যাঁ, তো আমি তোদের এটাই কমেন্ট কর জিনিসটা, তাই লাগ ইট মিনস। আর এগুলো না আরো ডিটেলসে ভালো করে বুঝতে গেলে আমি বলবো, আমি যেদিন ফুরিয়ার ট্রান্সফর্ম পড়াবো 2-1 দিনের মধ্যে পড়াবো, তোদের এক্সট্রা লেকচার যারা এই কোয়ান্টামের আসিস, কোয়ান্টামের কথা ভাবিস না, ওই 6 দিন তো চলবেই চলবে, যদি কেউ অ্যাটেন্ড করতেছে সে অ্যাটেন্ড করতে পারিস, ফুরিয়ার ট্রান্সফর্মে আরো ডিটেলসে বুঝতে পারবি। ওকে, এই গল্পটা পুরো গল্পটা, ফুরিয়ার ট্রান্সফর্ম মানুষ খালি ম্যাথামেটিক্যাল ফিজিক্সের মতো করে পড়ায়, আমি কোয়ান্টামের সঙ্গে রিলেটেড করে পড়াই ফুরিয়ার ট্রান্সফর্ম, আলাদাই মজা পাবি। এবার লাগ ইট মিনস, ইট মিনস ওয়েভ associated with macroparticles particles also, but its wavelength, okay, too small, দেখলাম খুবই small, okay, so it is not observable, okay, in microscopic বা macroscopic, okay, however wave associate, okay, with every matter particle, যে কোনো ম্যাটার পার্টিকেল যদি থাকে তার সঙ্গে ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকবেই, ঠিক আছে। হ্যাঁ, এবার যদি খুবই ছোট হয়, যেমন আমরা ইলেকট্রনের ক্ষেত্রে দেখতে পারি, এগুলোর ক্ষেত্রে দেখতে পাবো মোটামুটি, হ্যাঁ, তো আর যদি বড় হয়, সাইজ বড় হয়, তার মানে ওইটার কি হচ্ছে ওয়েভলেন্থ অত কম হইতে থাকবে, ঠিক আছে, কারণটা এটা ইনভার্সলি প্রপোর্শনাল। ক্লিয়ার? এবার কালকে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পড়া হবে, আজকে ওই লেভেলের জোশও নাই, আজকে জাস্ট তৈরি করতেছি জিনিসপত্র, ঠিক আছে। তো কালকে আমরা এক্সপেরিমেন্ট দিয়ে স্টার্ট করব, এক্সপেরিমেন্ট বলতে অবভিয়াসলি এক্সপেরিমেন্টাল রেজাল্ট, আমরা এখানে বসে এক্সপেরিমেন্ট করতে পারবো না, ওই এক্সপেরিমেন্ট। ওকে, এবার লাগা একটা কোশ্চেন লাগছে, ডি বগলি ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ অফ proton of energy EP is twice of alpha particle, alpha particle, ঠিক আছে, of wavelength, কি বললাম, ডি বগলি ওয়েভলেন্থ অফ প্রোটন অফ এনার্জি ইপি ইজ টুয়াইস অফ আলফা পার্টিকেল অফ এনার্জি, অফ এনার্জি ই আলফা, ঠিক আছে, দেন দেন ইপি বাই ই আলফা ইস, তো জ্যামের কোশ্চেন এটা। কি বলছে, ডি বগলি ওয়েভলেন্থ অফ প্রোটন অফ অফ এনার্জি ইপি ইজ টুয়াইস অফ আলফা পার্টিকেল, ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে, প্রোটনের ওয়েভলেন্থ কি আছে, আলফা পার্টিকেলের ওয়েভলেন্থের কত আছে, টুয়াইস দেওয়া আছে, তাহলে একটু আগেই দেখলাম ল্যামডা ইকুয়াল টু কত হয়, এইচ বাই
√2m e, তাহলে প্রোটনের ক্ষেত্রে p আর এটার ক্ষেত্রে কত হবে, আলফার ক্ষেত্রে আলফা। ঠিক আছে, বোথ সাইড স্কয়ার করে দেখ, তাহলে a স্কয়ার বাই কত হচ্ছে 2mp ep 4 a স্কয়ার, তো এই স্কাইটাই দিতে পারতাম, চলবে, সব ভ্যালু পুট করে দে, শেষ। তাহলে 1/2 mp ep ইকুয়াল টু 2 বাই কত হচ্ছে, দেখ এম আলফা মানে কত বললাম 4 ইন্টু এমপি, একটু আগে একটা করাইলাম না যে কি হচ্ছে আলফা পার্টিকেলের ভর কত হচ্ছে, প্রোটনের 4 গুণ হয়। এবার শোন, আমরা নেক্সট দিন কি পড়ব, যে ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্টের রেজাল্ট নিয়ে আলোচনা করব, যেইখানে আমরা কি পাবো হচ্ছে এই যে কোনো ম্যাটার পার্টিকেলের সঙ্গে একটা যে কি থাকে ডিবগলি ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড থাকে, এটার প্রুফ আমরা পাইছি। ঠিক আছে, তো ওই প্রুফগুলো আমরা এর পরের দিন পড়বো, হ্যাঁ সিলেবাস অনুযায়ী পড়বো, আমরা যতটুকু আছে অতটুকু পড়বো। লেখ ইম্পর্টেন্ট জিনিস, তাহলে দেয়ার ইজ এ ওয়েভ প্যাকেট associated with every matter particle। ঠিক আছে, it can be proved experimentally, এগুলো খালি এমনি গল্প না, হ্যাঁ এক্সপেরিমেন্টালি আমরা প্রুভ করছি। ওকে, ইউজিং দুইজন সায়েন্টিস্টের এক্সপেরিমেন্ট দ্বারা করতে পারিস, ডেভিসন জার্মার এক্সপেরিমেন্ট and ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ওকে, তো ইম্পর্টেন্ট জিনিস আজকে ছোট্ট সা কিউট সা এইটুকু লেকচার থাকলো। ঠিক আছে, বেশি কিছু পড়ে নেই, জাস্ট ওয়ার্ম আপ হইলো, এরপর দিন থেকে আমরা কোয়ান্টামের মেন ফ্লেভারের ভিতরে প্রবেশ করবো। ঠিক আছে, হ্যাঁ চল তাহলে আজকে এতটুকু, টাটা বাই বাই।